জাস্ট শর্ট একটা রিক্যাপ দিলে হবে যে আসলে আমরা গতকালকে ক্লাসে এইটা আলোচনা করছিলাম। যাতে আমি একটু বুঝতে পারি যে হ্যাঁ, আপনারা মোটামুটি বুঝতে পারছেন কিনা আসলে। আচ্ছা, সাহস করে বলার মতো কেউ নাই। আশিক ভাইকে বলতে পারবেন? হ্যালো, আশিক ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আম আচ্ছা, আমাদের সবার জন্য একটু বললে ভালো হয়, হ্যাঁ? কেউ একজন একটু বলেন যিনি ক্লাসে গতকালকে ছিলেন, এরকম একজন একটু বলেন যে আসলে আমরা গতকালকে কি নিয়ে আলোচনা করছিলাম? যাতে যারা ছিলেন না বা পরে জয়েন করছেন বা কোনো একটা সমস্যার জন্য হয়তোবা লেফট করছিলেন। সো তাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বলতে পারবেন না? ক্লাসের মধ্যে তো ছিলেন, অনেকে ছিলেন। এই যে জিলানী ভাইয়া ছিলেন সম্ভবত, সোহাগ ভাইয়া ছিলেন, আশিক ভাইয়া তো ছিলেন, আপনি তো লিখছেন তাও যে না আর্টিকেলের কম্পিউটার অ্যানালিটিক্স। ঠিক আছে? আহ ভাইয়া কি বলছিলেন? আমি আসলে একটু বাইরে গেছিলাম তো, তাই আনসার করতে পারিনি। জি ভাইয়া, বুঝিনি, আরেকবার একটু বলেন। গতকালের যেই সেশন, সেই সেশনের জি, রিক্যাপ চাচ্ছিলেন নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে তো চাচ্ছিলাম কি যে গতকালকে যে সেশনটা হয়েছে মোটামুটি আমরা আসলে কি শিখছি, হ্যাঁ সেটার একটা ওভারভিউ, জাস্ট শর্ট একটা রিক্যাপ এরকম। বিস্তারিত না, জাস্ট আমরা আসলে আহ কি আলোচনা করছিলাম এইটাই জানতে চাচ্ছি। জি ভাইয়া, আর্টিকেল কম্পিটিটর অ্যানালাইসিস ওটা জি আপনি দেখাইছিলেন। জি তো আর্টিকেল কম্পিটিটর অ্যানালাইসিস করতে যা যা রিকোয়ারমেন্ট গুলা লাগে, যেগুলো আমাদের ফলো করতে হবে, জি। ওইগুলো আপনি বলছিলেন, দেখাইছিলেন আচ্ছা, গত সেশনে। জি, ওকে। সো আমরা গতকালকে হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে আর্টিকেলের কম্পিটিটর অ্যানালাইসিস, যে আমরা যখন আর্টিকেল লিখতে যাব বা বায়ার আমাকে আর্টিকেল একটা লিখতে দিবে, ওই সময় হচ্ছে গিয়ে আমি কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে আম, হচ্ছে সেটা লিখতে পারি, বা হচ্ছে আমরা যেটা বেস্ট হবে আসলে র‍্যাঙ্ক করার জন্য, বা পসিবিলিটিস বেশি থাকবে যে হ্যাঁ এটা র‍্যাঙ্ক করতে পারে। সো ওইটা খুঁজে নিয়ে আসলে আমরা আর্টিকেলটা লেখা ট্রাই করতাম বা ট্রাই করব, এরকম জন্য আসলে কিছু রিসার্চ এবং অ্যানালিটিক্স যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা দেখার এবং বোঝার চেষ্টা করছিলাম। আচ্ছা, সো আমি একবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে প্রথমে কি কি ছিল। ব্যাপারটা ছিল এরকম যে আমরা যে আর্টিকেলটা লিখবো, যে টপিক নিয়ে লিখবো, সেই টপিকটা আগে সিলেক্ট করে নিব। যদি আম, বায়ার আমাকে বলে যে অমুক টপিকের উপরে তুমি লিখো, তাহলে দেখা যাচ্ছে আমাকে ওই অমুক টপিকের উপরে লিখতে হবে এবং তার কাছ থেকে কিওয়ার্ড নিয়ে নিতে হবে। যে যে ভাই আমাকে কিওয়ার্ড দেন, কোন কিওয়ার্ডের উপরে আমাকে লিখতে হবে। টপিকে তো অনেকগুলা হচ্ছে যে সেকশনই লেখা যায়। তো উনি কিওয়ার্ড দিবে, তারপরে আপনি লিখবেন। যদি এরকম হয় যে না ঠিক আছে উনি আগে থেকে কিওয়ার্ড দিয়ে দিছে, তাহলে তো আরো ভালো। আর উনি যদি টোটালি ফরম্যাটটা দিয়েই দেয় যে এইভাবে এইভাবে লিখবে, তাহলে তো কোনো কথাই নাই। আপনি জাস্ট ওই ফরম্যাট দেখে লিখবেন, আপনাকে তখন শুধু বের করতে হবে যে আপনি কোন কোন টাইপের পয়েন্ট গুলা ওর ভিতরে অ্যাড করবেন। যে আম, আপনাকে হচ্ছে গিয়ে বলে দিল ফরম্যাটে যে প্রথমে এইটা এইটা দিবেন, তারপরে এরকম কিছু লিখবেন, তারপরে ওই অমুক একটা কথা আছে ওইটা মাস্ট লেখা লাগবে, তারপরে এইটা লিখে আপনি শেষ করে দিবেন। তো আপনার কিন্তু ফরম্যাটটা রেডি। ওই সময় আপনাকে ওই ডিপ অ্যানালাইসিস যেটা আছে ওইটা করতে হবে না। যে না হচ্ছে গিয়ে কি দিব কি দিব না, কোন পয়েন্টটা থাকবে কোন পয়েন্টটা থাকবে না, হ্যাঁ ওই অ্যানালাইসিস গুলো ডিপলি করা লাগবে না। তখন আপনি শুধু অ্যানালাইসিসটা করে নিবেন কি, যে আপনার কম্পিটিটর যারা আছে ওই কিওয়ার্ডের উপরে বা ওই টপিকের উপরে আসলে কোন কোন পয়েন্ট গুলা হাইলাইট করছে বেশি। সো ওই পয়েন্ট গুলো আপনি এক্সট্রা করে দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এগুলো আমাকে রাখতেই হবে। বাকি আপনার বায়ার যেভাবে বলছে আপনাকে, আপনি জাস্ট সেইভাবে হচ্ছে গিয়ে আহ, লেখা শুরু করে দিবেন এবং পয়েন্ট গুলার ভিতরে অ্যাড করবেন, যে ফরম্যাটে লিখতে বলতেছে সেই ফরম্যাটে লিখবেন।
যদি উনি ফরম্যাট না দিয়ে দেয় তাহলে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে যে ট্রেন্ডিং কোন ফরম্যাটে মানুষজন লিখতেছে বা কোনটা একটু আম, চলতেছে ভালো, বা কোন ফরম্যাটটা মানুষ বেশি ফলো করতেছে, আপনার কম্পিটিটররা কারা হচ্ছে যে টপ 10 এর মধ্যে আছে, তারা কোন ধরনের ফরম্যাট করছে। ঠিক আছে। সো এটা করার পরে আপনি হচ্ছে গিয়ে যখন লিখবেন, লেখার সময় আপনি খেয়াল রাখবেন যে ওই যেগুলো আমরা বলছিলাম আর কি, যে আপনি কোন উদ্দেশ্যে লিখতেছেন, আপনার কম্পিটিটররা আসলে ওই কিওয়ার্ড দিয়ে কোন কোন উদ্দেশ্যে লিখছে। সো সেইটা একটু করবেন, রিকোয়ারমেন্টস গুলো আছে কিনা সেটা একটু ফলো করবেন। আহ কোন জিনিস কোন ট্যাগের মধ্যে দিছে, যে H2 ট্যাগ না H3 ট্যাগ, সেগুলো একটুখানি খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি লিখে দিলে, মানে এরপরে গিয়ে তখন হচ্ছে গিয়ে আপনার হবে যে আপনার আর্টিকেলটা যতটা বেশি ভালো হবে, যতটা মানে আসলে অডিয়েন্স টানতে পারবে, তত বেশি দ্রুত র্যাঙ্ক করবে। সো অনেকেই আছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ওই আর্টিকেল গুলা শেয়ার করে, কিছু মানুষ ট্রাফিক হিসাবে তাদের ওয়েবসাইটের মধ্যে আনে, এবং গুগল তাতে মনে করে যে হ্যাঁ ঠিক আছে, যে যেহেতু হচ্ছে গিয়ে মানুষজন আসতেছে, তো এটার মধ্যে ইনফরমেটিভ কিছু আছে। তো লাস্টলি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে ওয়ার্ড কাউন্ট গুলা শিখছিলাম, যে এভারেজ কম্পিটিটর যারা আছে তারা যদি 2000 2500 2200 এরকম ওয়ার্ডের লিখে, তো এভারেজ টাইপের যে ওয়ার্ড কাউন্ট আছে, আমরা চেষ্টা করব যেন এভারেজ টাইপের ওয়ার্ড কাউন্টটা আমরা করতে পারি। দেখা যাচ্ছে 2500 2200 2400 এরকম টাইপের আছে, আমরা টার্গেট নিব যে হ্যাঁ 2500 ওয়ার্ড পর্যন্ত আমরা লিখবো, সেক্ষেত্রে 2200 2300 বা 2400 ওয়ার্ড কোনো ব্যাপার না। আপনি যদি পারেন সেক্ষেত্রে 2600 2650 ওয়ার্ডও লিখতে পারেন, বা 2700 ওয়ার্ডও লিখতে পারেন, হ্যাঁ এটার জন্য আরো বেশি ভালো। সো অবশ্যই যখন আপনি ওয়ার্ড কাউন্ট বেশি করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি মিনিমাম একটা হচ্ছে গিয়ে বর্ণনা যেটা দিচ্ছেন বা রিভিউ যেটা দিচ্ছেন বা ওই টপিক নিয়ে যখন আলোচনা করতেছেন, খুব শর্ট না হয়ে যায়। ঠিক আছে। আবার খুব লং না হয়ে যায়, যে একটা টপিক নিয়ে অনেক বড় একটা আলোচনা করে ফেললেন, ওইটাতেই পুরো একটা আর্টিকেল শেষ হয়ে গেল। ওইটা না হয়, যে দুই তিনটা অন্তত আপনি হচ্ছে গিয়ে হেডিং বা সাব হেডিং দিতে পারেন বা রাখতে পারেন আপনার আর্টিকেলের ভিতরে। এইটা একটুখানি দেখবেন, দেখার পরে আপনি চেষ্টা করবেন যে আপনার কম্পিটিটর গুলো আহ, যে টাইপের ইনফরমেশন প্রোভাইড করতেছে তার থেকে এক্সট্রা কিছু, খুব অল্প হইলেও, দেখা যাচ্ছে 200 বা 300 ওয়ার্ড হইলেও আপনি এক্সট্রা কিছু ইনফরমেশন ওই জাতীয় দিবেন। তাতে কি হবে, গুগল যখন ক্রল করবে তখন ওই প্রথম পেজে যে 10টা 15টা বা হচ্ছে যে 2-3 পেজ মিলে যে 30টা কম্পিটিটর আছে, তাদের তাও তো হচ্ছে যে গুগলে ক্রল করা আছে। তো গুগল দেখবে কি, হ্যাঁ এই ইনফরমেশনটা আসলে লেটেস্ট যে দিনগুলা যাচ্ছে বা লেটেস্ট যে সময়টা যাচ্ছে বর্তমান সময়ের জন্য, এই ইনফরমেশনটা একটু এক্সট্রা প্রোভাইড আপনি করতেছেন। সো ওই ইনফরমেশনটা আসলে হচ্ছে গিয়ে মানুষের জন্য জানা একটু জরুরি বা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারটা আহ, সামনে আসার বা র্যাঙ্ক করার পসিবিলিটিস বেশি। এবং এরকম টাইপ করে লিখলে বায়ারও যেমন খুশি হবে, আপনার কাজের জন্য হচ্ছে গিয়ে আপনি ওই বায়ারকে নিয়মিত ভাবে পাইতেও পারেন, যে হ্যাঁ লেখার কোয়ালিটি ভালো, বুঝে ভালো লিখতে পারে, আম, আসলে সঠিক ভাবে লিখতে পারে। সো আমি যদি করাইতে চাই সেক্ষেত্রে আমি কিছু কাস্টমাইজেশন দিয়ে আমি আমার মতো করে তারে দিয়ে করাইতে পারবো। ঠিক আছে। আচ্ছা। সো এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে গতকাল আমরা যেটা করছিলাম সেটার একটা রিক্যাপ। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ডের স্ট্র্যাটেজি মেইনটেইন করা। আমরা এতদিন শিখছি যে কিভাবে কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হয় ম্যানুয়ালি, কিভাবে অটো বা হচ্ছে টুলস এর মাধ্যমে করতে হয়। তারপরে শিখলাম কোন কোন প্যারামিটার গুলা আসলে দেখতে হয় হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করার সময়, সেই প্যারামিটার গুলা কোনটা বেশি থাকা প্রয়োজন, কোনটা কম থাকা প্রয়োজন, আহ ওইটার সাথে রিলেটেড আর কি কি জিনিস আমাদের অ্যানালাইসিস করতে হয়। হ্যাঁ আশা করি আমি যে সবার মনে আছে। সো আচ্ছা, ছোট একটা প্রশ্ন করি, যে কেউ উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে আমরা যখন এসডি নিব, মানে এসইও ডিফিকাল্টিজ বা শুধু ডিফিকাল্টিজ বা কিওয়ার্ড ডিফিকাল্টিজ বা কেডি যেটারে বলে, এইটার যে হচ্ছে গিয়ে ডিফিকাল্টিজ স্কোর, এই স্কোরটা আমরা কত নিতে চাইবো বা কত রাখতে চাইবো, আমাদের সীমারেখা কত, কেউ বলতে পারবেন একজন? মনে আছে কিনা? হ্যাঁ 30। রাইট। আচ্ছা,
সো আমাদের জন্য কোনটা হইলে বেশি ভালো হয়? ভাই যে 30 এর 30 কম, যত কম হয়। আচ্ছা, যত কম হয় ঠিক আছে, বাট ধরেন আমাদের একটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটার হচ্ছে গিয়ে সার্চ ভলিউম প্রায় 30,000 এর কাছাকাছি। ওইটা যেটা প্রথম এবং হচ্ছে যে দ্বিতীয় বা তৃতীয় হচ্ছে নাম্বারে আছে। আমি তৃতীয় নাম্বার পর্যন্ত হিসাব করি, প্রথম দ্বিতীয়তে অবশ্যই বেশি হয় সার্চ ভলিউম, হচ্ছে যে যেটা মানুষজন ক্লিক করে দেখে। তো সার্চ ভলিউম অনুপাতে দেখা গেল 3 নাম্বারে যেটা আছে, তো 3 নাম্বারেরটাই ক্লিক আসতেছে বা মানুষ আসতেছে হচ্ছে 30,000 সার্চ করার মধ্যে ধরেন 12,000, দ্বিতীয়টায় আসতেছে হচ্ছে 18,000, আর যেটা প্রথম অবস্থানে আছে সেইটাতে মনে করেন আসতেছে 19,500। তো সেই ক্ষেত্রে এইটার যে কিওয়ার্ড ডিফিকাল্টিজ আছে সেটা হচ্ছে ধরেন 29, হ্যাঁ, 30 না, 29 মানে 29 আছে। তো এইটা আমাদের নেওয়া উচিত কি উচিত না, এটা কেউ একজন বলতে পারবেন? আমাদের তো এসইও ডিফিকাল্টিজ এর একটা সীমারেখা আমরা নিয়ে রেখে দিছি, সেটা হচ্ছে 30 পর্যন্ত নিব। তার নিচে যত কম হয় তত আমাদের জন্য ভালো। কিন্তু একটা আছে ধরেন এরকম, কিন্তু ওইটার হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টিজ আছে কত, 29। তো আমরা এটা নিতে পারি কি পারি না, বা উচিত কি উচিত না, কে বলতে পারবেন না? হ্যাঁ না বললেও তো হয়, সমস্যা নাই তো। যে না আমার ঠিক না হইলে কি হবে না হবে সেটা তো না, আপনি তো শিখতেছেন। ভাইয়া নেওয়া বলেন। নেওয়া যেতে পারে তো ভাইয়া, আচ্ছা, সমস্যা নেওয়া নাই। যেতে পারে, ওকে। আরেকজন বলেন কেউ, আপনাদের কি মনে হয়? আর কেউ নাই বলার মতো, কেউ নাই? অনেকগুলো মানুষ আমরা জয়েন করে আছি। আমার সাথে কোঅপারেট করতে হবে ভাই, আর কোঅপারেট না করলে আমি মানে বোঝাইতে পারবো না। এই যে আমি গতদিন হচ্ছে গিয়ে একটা আম, হচ্ছে গিয়ে ফর্ম আপনাদের উদ্দেশ্যে দিছিলাম, যে ফর্মের মধ্যে আমি 3টা কোশ্চেন জানতে চাইছি, 3টা কোশ্চেনের যে অ্যান্সার গুলা ওইগুলা আপনাদের জন্য বেশি বেনিফিশিয়াল। কারণ আমি যদি ভালো বোঝাইতে না পারি সেক্ষেত্রে অবশ্যই আপনারা দিবেন যে না, আপনার কাছ থেকে আমি ভালো বুঝি না। তো সেই ক্ষেত্রে এরকম না যে ভাই আমি আরেকজন ট্রেনারকে দিয়ে আমি চলে যাবো। অবশ্যই আপনি যাতে বুঝতে পারেন সেই জন্য আমি কাজ করব, ঠিক আছে? সো আমার সাথে একটু কোঅপারেট করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আপনি আসলে বুঝতেছেন কি বুঝতেছেন না। আপনি না বুঝতে পারলেও বলবেন, বুঝতে পারলে তো হচ্ছে গিয়ে আপনি উত্তর দিচ্ছেনই, ঠিক আছে? তো কেউ আরেকজন একটু বলেন, আমি যে কোনো 2-3 জনের কাছ থেকে শুনতে চাচ্ছি আর কি। আচ্ছা, আম কোশ্চেনটা হচ্ছে কি, যে আমাদের যে কিওয়ার্ডের হচ্ছে গিয়ে আহ সীমারেখা থাকে, যে ডিফিকাল্টিস কত হইলে আমরা নিতে পারি, ঠিক আছে? সেটার সীমারেখা হচ্ছে আমরা জানি 30 পর্যন্ত নেওয়া উচিত। তার কারণ হলো প্রথম অবস্থায়, মানে আহ, আপনার ওয়েবসাইট দাঁড়াই গেছে এরকম অবস্থায় না, প্রথম অবস্থায় আপনার ওয়েবসাইট শুরু করতেছেন বা কিছুদিন হয়েছে শুরু হয়েছে, আপনি একেবারে র্যাঙ্কে নেই কোনো পেজের জন্য। তো ওই টাইপের যে ওয়েবসাইট আছে বা ওয়েব পেজ আছে, ওই পেজের জন্য আপনি যদি কিওয়ার্ড সিলেক্ট করতে যান সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিস বা হচ্ছে গিয়ে যেটা এসইও ডিফিকাল্টিস বা এসইও তে র‍্যাঙ্ক করা কতটা কষ্টকর হবে বা প্রতিযোগী কতজন আছে এরকম টাইপ সব মিলিয়ে যেটা ডিফিকাল্টিস বলে সেটার স্কোর হলো 30 পর্যন্ত আমাদের সীমারেখা। যে আমরা 30-এর উপরে গেলে আম, একটু কষ্ট হয়ে যাবে র‍্যাঙ্ক করানো। সো আমরা সবসময়ের জন্য চাই যে 30 পর্যন্ত সীমারেখা দেখবো, কিন্তু আমরা বলেছি যে সেটা যদি 25 থেকে 28-এর মধ্যে হয় তাহলে বেশি ভালো হয়। যে না, খুব বেশি হইলেও আমরা 28 পর্যন্ত রাখতে চেষ্টা করব, যদিও আমাদের সীমারেখা 30। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড আমরা পাইছি, যে কিওয়ার্ডটা আমরা মনে করতেছি যে হ্যাঁ বেশ ভালো, আমাদের এইটার জন্য কাজে লাগতে পারে। সো সেটা সার্চ ভলিউম আছে হচ্ছে গিয়ে আপনার 30,000। তো প্রথম অবস্থানে যে ওয়েবসাইট বা ওয়েব পেজটা আছে সেখানে মানুষজন ক্লিক করে যায় হচ্ছে 30,000-এর ভিতরে ধরেন 19,000। দ্বিতীয় যেটা আছে সেটাতে যায় ধরেন 18,000।
আর তৃতীয় যেটা আছে ওইটাতে ধরেন যায় 12,000-এর মতো মানুষ ক্লিক করার পর, বা ক্লিক করে আর কি 30,000-এর মধ্যে। সো ওইটার এসইও ডিফিকাল্টিজ আছে বা কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা যেভাবে যে বোঝে না কেন, সেটা আছে হচ্ছে 29। সো আমাদের ওইটা নেওয়া উচিত হবে কি হবে না, যে আমরা দেখা যাচ্ছে যে কিভাবে বলবো যে হ্যাঁ এটা আমাদের নেওয়া উচিত হইতে পারে, কারণ এটা র্যাঙ্ক করা পসিবল, অথবা আমরা বলতে পারি এরকম যে না এটা আমাদের নেওয়া উচিত হবে না কারণ এটা র্যাঙ্ক করা পসিবল না। সো আচ্ছা, নেওয়া উচিত হবে না, ওকে, ঠিক আছে, আপনাদের উত্তর নিলাম। আচ্ছা, যে কেউ আর একজন বলেন তো, আমরা দুইজনের উত্তর পাইছি, আর একজনের উত্তর নেই আমরা। যে কোনো একজন বলেন ভাই, হ্যাঁ অথবা না বলেন, সমস্যা নেই, তবে একটুখানি ভেবে বলেন যে হ্যাঁ এটা উচিত বা উচিত না। তো সেইটা নিয়ে আমরা আসলে আলোচনাটা করব যে কেন উচিত কেন উচিত না, কোনটা নিবেন কোনটা নিবেন না। জি রিয়াদ ভাইয়া বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া, একটা শুধুমাত্র এই প্যারামিটারের ভিত্তি করে যে আমরা কিওয়ার্ড নিতে পারবো না, বাকিগুলো পজিটিভ হইতে হইব। এই উত্তরগুলোই আমি শুনতে চাচ্ছি ভাই, যে সেটার এসইও ডিফিকাল্টিজ 29 হোক বা 19 হোক, আমরা যে নিব আমাদের বাকি প্যারামিটার গুলাও দেখতে হবে যে সেটাও আসলে কেমন অবস্থায় আছে। শুধুমাত্র সার্চ ভলিউম কত, এস্টিমেটেড ভিজিট কত, আর এসইও ডিফিকাল্টিজ কত, এইটা দেখেই আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে ফেললাম, এইটা অবশ্যই বোকামি। আমরা প্রথমে যখন শিখছিলাম তখন শিখছি মূলত হচ্ছে যে যে কিওয়ার্ডের ক্লাসগুলো করছি তার মধ্যে মূলত শিখছি কিভাবে কিওয়ার্ডের থেকে একটা বেস্ট কিওয়ার্ড চুজ করতে হয়, কোন কোন প্যারামিটার গুলো খেয়াল রাখতে হয়, কোন প্যারামিটারের কেমন সীমারেখা থাকে। এখন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশনের স্ট্র্যাটেজি বা কৌশল, যে আপনি কোন কিওয়ার্ডটাই নিবেন, কেন নিবেন, কি নিবেন, কেন নিবেন, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা আজকে ক্লাসের মধ্যে খুঁজতে চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো রিয়াদ ভাইকে অনেক ধন্যবাদ, আপনি মোটামুটি কৌশলী একটা উত্তর দিয়েছেন যেটা আসলে আমি আশা করতেছিলাম। সো এই জন্য আসলে ক্লাসের মধ্যে একটু কোঅপারেট করা উচিত বা কথা বলা উচিত, না হলে আম, আসলে অনেকের মধ্যে কনফিউশন থেকে যায়, বলবো কি বলবো না, আসলে কি হবে কি হবে না, এইগুলা আসলে চিন্তা করবেন না। হ্যাঁ, আপনার মনে যেটা আসবে প্রশ্ন করলে উত্তরটা ওইটা দিয়ে দিবেন, সেটা কেউ একজন কথা বলতে পারেন বা পারেন না ওইটা ব্যাপার না। আচ্ছা, সো আমরা মূল টপিকে যাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে, ওকে। সো আমি স্ক্রিন শেয়ার করলাম, ওকে। সো আমরা হচ্ছে গিয়ে আজকে কেউ একজন একটা টপিক বলেন, ওই টপিক নিয়ে আমরা একটু সার্চ দিই, যে কোনো একটা টপিক কেউ একজন বলেন। আচ্ছা, মেসেজ, হ্যাঁ, জাস্টিস লিগ, ওকে, কি জিনিস এটা জাস্টিস লিগ? জাস্টিস লিগ মুভি। জাস্টিস লিগ মুভি, মুভি কি গেম এটা আমরা জানি না। সো ঠিক আছে, আমরা জাস্টিস লিগ এইটা নিয়ে হয়তো বা আমাদের বায়ার কাজ করে। সো এইটার মান্থলি সার্চ ভলিউম বেশ ভালো আছে। সো ওকে, আমরা দেখি এটা নিয়ে কাজ করা যায় কিনা। সো শুধুমাত্র জাস্টিস লিগ নিয়ে তো আমরা করলে হবে না। জাস্টিস লিগ যেহেতু একটা মুভি, অবশ্যই আমরা মুভি বেচবো না, হয় মুভির রিভিউ দিব, না হইলে মুভির কস্টিউম বেচবো, যে হ্যাঁ মুভির এই কস্টিউম গুলো আছে, কস্টিউম গুলো সুন্দর, এটা বেচা যাইতে পারে বা বিক্রি করা যাইতে পারে। আপনার দেখা যাচ্ছে কস্টিউম বিক্রির আহ আছে, মানে কি বলবো, সাইট আছে, ঠিক আছে। অথবা আপনি মুভি টুভি যেগুলো আছে, হইতে পারে নেটফ্লিক্স এর যে সিরিজ গুলো আছে ওইগুলার আপনি রিভিউ লিখেন। তো জাস্টিস লিগের আপনাকে রিভিউ দিতে হবে। অথবা
আপনি যদি চান সেক্ষেত্রে আপনার যদি মুভি ডাউনলোড করার মতো হচ্ছে কোনো সাইট থাকে সেক্ষেত্রে আপনি মুভি ডাউনলোড করানোর জন্য কিছু লিখতে পারেন। বাট আমরা ওই ডাউনলোডের ব্যাপারের দিকে যাব না, ওইটা পাইরেসিগত কোনো একটা আছে, নৈতিকভাবে ঠিক না। তো আমরা মুভি রিভিউ এর মধ্যে থাকি। সো এই যে আমাদের ব্রেইনস্টর্মিং করে বের হলো যে জাস্টিস লিগ তার একটা টপিক, ঠিক আছে? তো ওই টপিকটা দিয়ে কি করা যাইতে পারে? ওই টপিকটা দিয়ে রিভিউ লেখা যাইতে পারে, ওই টপিকটা দিয়ে ওই হচ্ছে যে মুভিটা আছে ওই মুভির যে কস্টিউম গুলো আছে, তো ওই কস্টিউম গুলো আসলে বিক্রি করা যাইতে পারে, ঠিক আছে? তো এখন আমরা জাস্টিস লিগের হচ্ছে দেখি রিভিউ বলে কিছু পাওয়া যায় কিনা। রিভিউ, ওকে। সো আচ্ছা, রিভিউ দিলাম। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই জাস্টিস লিগের রিভিউ আমি দিচ্ছি ঠিক আছে, বাট এই যে এটার যে রিভিউ দিব, হ্যাঁ, এই রিভিউ দেওয়ার পিছনে হচ্ছে গিয়ে আমি 2020, 2021, 2019 এরকম টাইপ লাগাইতে পারি কিনা, এটা একটা কোশ্চেন হইতে পারে। জাস্টিস লিগ কোন সালের মুভি আপনি সেই সালের নামটা এখানে দিতে পারেন, বাট রিভিউ আপনি কোন সালে লিখছেন সেইটা তো আপনি এখানে অ্যাড করতে পারেন না। কারণ আপনার একটা সিনেমা বের হওয়ার পরে আপনি ওই সিনেমাটা দেখছেন বা ওই মুভিটা দেখছেন, দেখার পরেই তো একটা রিভিউ লিখতে বসছেন, তাই না? সো আপনি 2 বছর পরে তো এই একই মুভি দেখলে চেঞ্জ হয়ে যাবে না, যে না 2020 সালে যেরকম দেখছিলাম 2021 সালে আসলে সেরকম নেই। হ্যাঁ, সেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম টাইপ হইতে পারে, এটা ম্যাটার করে না। বাট আপনি যদি রিভিউ লিখতে যান সেই ক্ষেত্রে আপনি জাস্ট রিভিউ দিবেন, হয়তোবা তার সাথে কিছু একটা হচ্ছে গিয়ে জুড়ে দিবেন যাতে টাইটেলটা সুন্দর লাগে। ওকে, সো আমাদের এখানে প্রথম যে সাইটটা আছে সেটা হচ্ছে npr.org তে তারা দিছে যে রিভিউ জ্যাক সাইন্ডার্স জাস্টিস লিগ এনপিআর। ওকে, সো মেটা ডেসক্রিপশনের আসসালামু ভিতরে। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে আপনি এখন যে কথাটা বললেন না যে আগে যেরকম লিখছে এখন এরকম নাই, হুম, এখানে কিন্তু একটা মজার কাহিনী আছে। জি, এই বলেন একটু শুনি, শেয়ার করেন। 17 সালে ছবিটা যখন বের করা হয়েছে, জি, তো এটা ডিরেক্টর চেঞ্জ করা হয়েছিল যে কোনো একটা ওকে, কারণে, ইনিশিয়াল কারণে। তো হুম, পাবলিক ওই পুরোনো ডিরেক্টরের ছবিটা দেখতে চাইছে। তো এখন এই 2021-এ আবার রিলিজ দেওয়া হয়েছে, ওই আগের ডিরেক্টরকে দিয়ে সেম ছবিটা আবার বানাইছে। আচ্ছা। সো কাহিনী যদি এরকমই হয় তাহলে কিন্তু আপনি আপনার বায়ারের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছেন, অথবা আপনি নিজে যদি লিখেন তাহলে আপনি কিন্তু নিজে জানতেছেন যে এটা আসলে 2017 সালে মুক্তি পাওয়া আগের ডিরেক্টরের ছবি নাকি 2021 সালের ছবি। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম আপনি জাস্টিস লিগের কোন সালের মুভি এইটা দিতে পারেন, আপনি দিতে পারেন কোন সালের মুভি, বাট আপনি রিভিউ লিখতেছেন কত সালে, এইটা না দিলেও সমস্যা নেই, আপনি এক্সট্রা দিলেও সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এইটাই বোঝাতে চাইছি যে দেখেন আমরা যতগুলা প্রথমে পাইছি তার মধ্যে এই যে এ একটা পাইছি 2021-এর, এই দেখেন জাস্টিস লিগের পরে 2017 সালের এইটার যে মুভি হচ্ছে যে সাল, সেই সালটা দেয়া হয়েছে। আচ্ছা, বাকি যেগুলা আছে সেগুলা হচ্ছে গিয়ে আপনার সম্ভবত যে হইলো আম আছে আর কি, ওই যে কি জানি বলে, ডিরেক্টর আছে ওনার নাম সহ দিছে যে তার মুভি, ঠিক আছে? সো এখন আমরা যদি এইটার যে রিভিউ গুলা আছে ওই রিভিউ গুলা পড়তে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটু ওপেন করে নিব, ঠিক আছে? যে আসলে এরা আমাদের আম কি বলে যে কম্পিটিটর হওয়ার যোগ্য কি না, ঠিক আছে? ওকে, সো আমরা ওপেন করে নিলাম বেশ কিছু, নেওয়ার পরে আমরা এর মধ্যে গেলাম। আচ্ছা, জি, কেউ একজন আবার আসতেছে, ওকে, আচ্ছা। সো আম ওকে, এই যে লং, রিয়েলি লং লাস্ট, আচ্ছা, এটা সম্ভবত 2021 সালে যারটা বের হয়েছে তারটার একটা রিভিউ দিছে উনি। তো উনি শুরু করছে, শুরু করার পরে দেখেন বলছিলাম না এক লাইন, একটা প্যারা শেষ,
দেখছেন কিভাবে মানে আসলে ই করছে 4 hours long, মানে 4.hours.long, মানে উনি বোঝাইতে চাইছে যে 4 ঘন্টা ব্যাপী একটা ছবি, এরকম করে এক্সপ্রেশন দিয়ে উনি বোঝাইতে চাইছে, ঠিক আছে। তারপরে উনি কি লিখছে যে yet somehow it feels like that right length of film as has just moved mountain, যাই হোক না কেন উনি একটা আর্টিকেল এর মধ্যে লিখে ফেলছে, ঠিক আছে। সো এটা আমাদের কম্পিটিটর, অবশ্যই উনি পুরোটাই হচ্ছে গিয়ে রিভিউ লিখছে। আচ্ছা সিনেটের এর মধ্যেও রিভিউ লেখা, ঠিক আছে, এটাও আমরা কম্পিটিটর হিসেবে ধরতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়ে আম ওকে, এটার মধ্যেও রিভিউ লেখা আছে, তো এটাও আমরা নিতে পারি। আচ্ছা, IMDb, আচ্ছা, কেউ একজন বলেন IMDb কি আমাদের কম্পিটিটর হতে পারে? এর মধ্যে তো রিভিউ আছে, এটা রিভিউ যে এক একটা সিনেমা আছে, সিনেমা কেমন, কোন জেনারের, জেনার তো বলে না, জনরা, তো কত সালের, কে ডিরেক্টর, কে কে ক্যাস্ট করছে না করছে, সবকিছু রিভিউ এর মধ্যে দেয়া থাকে। তো কেউ একজন আমাকে বলেন যে এই মানে সাইটটা হচ্ছে কি আমাদের কম্পিটিটর কি কম্পিটিটর না? কম্পিটিটর না মনে হচ্ছে। কেন একটু বলতে পারবেন ভাই? হ্যাঁ, এটার মধ্যে তো মানে এর আগে যে ওয়েবসাইট গুলো দেখলাম ওগুলোর মতো জি, প্রপারলি আর্টিকেল নাই এটার মধ্যে। মনে করেন যে আইএমডিবি পেজটা চলে গেছে, পেজটা আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি। মূল কথা হচ্ছে আমরা আগে যেগুলো দেখলাম ওইগুলো একজন লেখক বা একজন রাইটারের বা একজন ব্লগারের ফুল রিভিউ, মুভি কেমন, মুভির মধ্যে কি হচ্ছে, কোনটা ভাল লাগছে, কোনটা ভাল লাগে না, এই জিনিস, এইগুলা হচ্ছে ইউজার রিভিউ। তো আইএমডিবি হচ্ছে ইউজার রিভিউ টাইপ সাইট। তো আইএমডিবি যে রিভিউ, এই রিভিউ গুলা এই রিভিউ এর সাথে মিলে না। আমরা লিখবো এরকম হচ্ছে গিয়ে একজন লেখক বা একজন রাইটারের মতো করে রিভিউ লিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের আইএমডিবি কোনো রকমে হচ্ছে গিয়ে আমাদের না, অবশ্যই আমাদের কম্পিটিটর না, সো আইএমডিবি বাদ। ওকে, তারপরে আসি হচ্ছে আমরা আর একটা ভ্যারাইটি.কম। আচ্ছা, ওকে, ঠিক আছে, এইটাতেও আমরা রিভিউ পাচ্ছি, রিড আউট মোর, ঠিক আছে, খুব শর্ট একটা রিভিউ লিখছে, খুব বড় যে দিছে তা না, খুব শর্ট দিছে, ঠিক আছে। তো তারপরে গেলাম, আচ্ছা, এরাও লিখছে, সো এরাও আমাদের কম্পিটিটর হইতে পারে, শিকাগো ট্রিবিউন, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আহ, আমরা যাই এন্টারটেইনমেন্ট, ওকে, তো তারাও একটা রিভিউ লিখছে, ঠিক আছে। এরপরে যাই hindustan.times.com, তারাও একটা রিভিউ, ওকে, হলিউড। এখন দেখেন রিভিউ সবাই লিখছে, এখন আমরা পাইছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমরা সাতটা হচ্ছে গিয়ে সাইট পাইছি, ওকে, বা সাতটা কম্পিটিটর পাইছি। এখান থেকেও দুইটা বাদ যাবে, আমি বলেই দিলাম যে এখান থেকেও দুইটা বাদ যাবে। কোনটা কোনটা বাদ যাবে কেউ বলতে পারবেন? এখান থেকেও দুইটা আসলে আমাদের কম্পিটিটর না, যাদেরকে আমরা বাদ দিতে পারি। শিকাগো ট্রিবিউন আর হিন্দুস্তান টাইমস, তার নিউজ আউটলেট, ওয়েবসাইট ইয়া না। রাইট, রাইট, আপনারা কম্পিটিটর চেনা শিখে গেছেন। সো তারা টোটালি শুধুমাত্র মুভি নিয়ে কাজ করে এরকম না, অবশ্যই। সেই ক্ষেত্রে এই যে শিকাগো ট্রিবিউন আছে একটা, এটাও বাদ যাবে। তো আমাদের লাস্ট কম্পিটিটর এসে দাঁড়ালো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, ওকে।
So, আমাদের যদি এই 5টা হচ্ছে গিয়ে কম্পিটিটর হয় এবং এই 5টা কম্পিটিটর নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হইলো আমরা দেখে নিব যে আসলে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি সেটা কি, যে হচ্ছে এই যে জাস্টিস লীগের রিভিউ যেটা আছে। সো এদের মধ্যে আসলে জাস্টিস লীগের কোন ধরনের রিভিউ আছে, এই যে 2017 সাল এবং 21 সালের একটা ব্যাপার যেহেতু এর সাথে জড়িত হয়ে গেছে, সো কে কোন ধরনের তার লিখছে, কেউ 17টা লিখছে নাকি আসলে 2021-এরটা লিখছে, নাকি 21 এবং 17 দুইটাই হচ্ছে গিয়ে আম, আছে আর কি। তো আচ্ছা, এটা হচ্ছে 2021। ওকে, আজকেও একই রকম সমস্যা। এটাও 2021, ঠিক আছে। ভাই কম্পেয়ারিং আর্টিকেলও তো লেখা যায় ভালো মন্দ। কম্পেয়ারিং বুঝিনি। মানে 17 আর 21-এর মধ্যে যে দুইটা তো সেম মুভি, কিন্তু কে ভালো করলো, কোন ডিরেক্টর একটা ভালো হলো, এটা হ্যাঁ 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 হ্যাঁ, তাও লেখা যায়। এটা তো আর্টিকেলের মধ্যে। হ্যাঁ, আমরা কিওয়ার্ডেরটা করতেছি আজকে, ঠিক আছে। আপনি যেটা বলতেছেন অ্যাবসলিউটলি রাইট আছে, যে আপনি যখন আর্টিকেল লিখতে যাবেন, হ্যাঁ এরকম টাইপের হচ্ছে গিয়ে আপনি লিখতেই পারেন, এটাও রিভিউ। আপনি আর্টিকেলের ভিতরে কি লিখলেন সেটা হচ্ছে টোটালি আলাদা একটা ব্যাপার। কিন্তু আপনি যখন কিওয়ার্ডের জন্য খুঁজতে যাবেন তখন এইটা একটুখানি কৌশল অবলম্বন করতে হবে যে ওইটা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কি হবে না, ঠিক আছে। তখন আমাদের কিন্তু এই আর্টিকেলের ভিতরে যে পড়া লাগবে না যে আসলে আর্টিকেলের মধ্যে কি আছে, আমরা শুধু একটু দেখে নিব যে হ্যাঁ কোনটা আছে। দেখেন এইটাও কিন্তু ওই আপনার কথার মতোই লিখছে 2017-তে কি ছিল আর 2021-এ কি দেখছে, মোটামুটি কম্পারেবল একটা আর্টিকেল। যে তারপরেও হচ্ছে গিয়ে ওরা এরকম দিয়ে যে ভার্সেস ভার্সেস এরকম টাইপ না, জাস্ট কোন একটা টপিক তুলে নিছে, ওই টপিকের মধ্যে কি কি ছিল না ছিল এরকম জিনিস দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আছে এইটা ভ্যারাইটি.কম, এটা এখনো ঘুরে যাচ্ছে। ওকে, সো আচ্ছা, আমরা পাইছি যেটাই হোক, আমরা এই 5টা কম্পিটিটর পাইছি। এখন আমাদের দেখতে হবে যে আসলে এটা অরিজিনালি আমাদের কম্পিটিটর কিনা। একটা ফেজ আমরা পার করে আসছি যে কারা আসলে মূল আর্টিকেল লিখছে বা হচ্ছে গিয়ে কারা নিউজ টাইপের আর্টিকেল লিখছে কিনা, ঠিক আছে। এটা আমরা হচ্ছে টোটালি করে আসছি। তো এখন দেখতে হবে যে কারা আসলে এই মিডিয়া নিয়েই কাজ করে বা মুভি নিয়েই কাজ করে, আর কারা আহ, সকল ধরনের জিনিসের রিভিউ টিভিউ লিখতে চায় এরকমটাই, ঠিক আছে। সো এটা আমরা একটু দেখি এটা আসলে কি। নিউজ, নিউজ পাবলিশ করে, আর্ট অ্যান্ড লাইফ, মিউজিক, শোজ অ্যান্ড পডকাস্ট, সার্চ, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলা হচ্ছে গিয়ে ইটি করে। সো আমরা আরেকটুখানি দেখি যে আচ্ছা, না, অন্য অনেক নিউজ টিউজও পাবলিশ করে, যেহেতু হচ্ছে যে তাদের আর্ট, ফিল্ম এই টাইপের বা এন্টারটেইনমেন্ট টাইপের হচ্ছে গিয়ে সাইট। সো এটা আমরা একরকম নিতে পারি এন্টারটেইনমেন্ট, এই রিভিউ টাইপের জিনিসও এন্টারটেইনমেন্টের মধ্যেই পড়ে। সো এটা নেওয়া যায়। আচ্ছা, সিনেট, সিনেটের মধ্যে কিন্তু আবার একটু অন্যরকম টাইপ আছে। সিনেটের ভিতরে কিন্তু নিউজ টাইপ বা রিভিউ টাইপের অনেক হয়, সেটা টেক রিভিউ হইতে পারে, সেটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট টাইপের রিভিউ হইতে পারে, এই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টও হইতে পারে। সো আমাদের এইটাও বাদ যাবে, এইটাও নয়, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের বেসে থাকলো হচ্ছে এই যে একটা রজার বার্ট। আমি বুঝি না মাঝে মাঝে ক্রোমে এত ঝামেলা কেন করে। ঠিক আছে, আচ্ছা, সো ওকে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এইটাতে মোটামুটি শুধুমাত্র মুভি বা টিভি সিরিজ, স্ট্রিমিং এই টাইপ জিনিস নিয়ে কাজ করে। তো আপনি করলেও কিন্তু এই টাইপ জিনিস নিয়ে কাজ করবেন। এখন আপনি যদি কাউকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে চান কিওয়ার্ডের বিপরীতে, সেই ক্ষেত্রে আপনি এইটার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। তারপরে npr.org যেটা আছে, এইটার হচ্ছে গিয়ে যে মুভি রিভিউ টাইপের হচ্ছে যে পেজগুলো আছে,
ওইগুলো আপনি করে দিতে পারেন। তারপরে যদি আপনি যান এইটাতে, আচ্ছা এইটা কিসের, আচ্ছা eu.com, ওকে আমি একটু দেখি এটা কি। আচ্ছা এটাও এন্টারটেইনমেন্ট নিয়ে করা, আমরা যদি একটু এক্সপ্লোর করার করতে পারি আর কি, দেখি। আচ্ছা এটার এক্সপ্লোরে ক্লিক হচ্ছে না, বা এটার মেনু গুলো দেখা যাচ্ছে না। যাই হোক, সো এটাও নিলাম আমরা। এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এই যে ওয়েবসাইটের যে পরিচিতি শিখছিলাম, তাই না, যে ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত, ওইটার ব্যাকলিংক কত আছে, কি হইছে না হইছে, হ্যাঁ। সো ওইটাতে আমরা যাব। তো আমরা একটু মনে রাখি এনপিআর একটা, আচ্ছা দেখে নিব ওই জায়গা থেকে। ঠিক আছে, আমরা একটু যাই। প্রথমে যেটা ছিল সেটা এনপিআর, ওকে। দ্বিতীয় হচ্ছে রজার বার্ট, এখন রজার বার্ট এই একটা, আচ্ছা। তারপরে আছে হচ্ছে গিয়ে ভ্যারাইটি, ওকে ভ্যারাইটি কই, ভ্যারাইটি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইইউ না বা ইডাব্লিউ আর কি, আচ্ছা এইটা, ওকে। সো এখন আমরা পাইলাম। এখন দেখেন এইটার ডোমেইন অথরিটি আছে 93, ভিজিট করে একদম জিরো পাবলিক। কোন জায়গা থেকে ভিজিট করে, এই যে আমেরিকার থেকে, হচ্ছে একদম কেউই ভিজিট করে না এটার জন্য, বা এখনো পর্যন্ত করে নাই, 2 ঘন্টা আগে পাবলিশ হয়েছে। সো এইটা যেহেতু হয়ে গেছে আর কি, আম, আপনার হচ্ছে গিয়ে র্যাঙ্ক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটা থেকে যায়। আচ্ছা ওকে, সো এটার কোনো লিংক নাই, এটাও জিরো ভিজিট, এটার কোনো লিংক নাই। 3 দিন আগে এটারও কোনো এখনো পর্যন্ত এস্টিমেটেড ভিজিট নাই, এটারও কোনো লিংক করা নেই। আইএমডিবি তে আছে, ভিজিটও আছে মোটামুটি। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটারও ভিজিট নাই, লিংক করা নাই, এটারও ভিজিট নাই, লিংক করা নাই। ওকে, এইটা যেটা আছে এটা ডোমেইন অথরিটি ভালো, কিন্তু ভিজিট নাই, লিংক করা নাই। এখন আপনি যদি লিখতে যান, যদি এই কিওয়ার্ডটা নিতে চান, তাহলে এইটা আপনার জন্য কতটুকু বেনিফিশিয়াল হবে, কেউ একজন বলেন, তা আসলে এটা নেওয়া উচিত হবে কিনা। 0। আচ্ছা মানে বেনিফিট নাই বলতে চাচ্ছেন। জি। আচ্ছা, সো একটা জিনিস সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে 2 ঘন্টা আগে পাবলিশ করছে, 12 ঘন্টা আগে পাবলিশ করছে, 3 দিন আগে পাবলিশ করছে, তারপরে কি এখানে হচ্ছে গিয়ে করার নেই, কারণ এটা আইএমডিবি এবং এটা আমাদের হচ্ছে কি না। আচ্ছা ভ্যারাইটি.com এ 3 দিন আগে পাবলিশ করছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে শিকাগো ট্রিবিউন, এটা তো টোটালি হচ্ছে গিয়ে নিউজ, নিউজেরটা হইলেও দেখেন 18 মিনিট আগে পাবলিশ করছে। এইটা 3 দিন আগে পাবলিশ করছে, এটা 9 ঘন্টা আগে পাবলিশ করছে, যেহেতু তারপরে ওইটা নিউজ। তো আমরা দেখতে পাচ্ছি যে যে রিভিউ গুলো আসছে, সেই রিভিউ গুলো সর্বোচ্চ খুব বেশি হইলেও 3 দিন আগের। 3 দিন আগের থেকে মানুষজন হয়তোবা এটা রিভিউ করা স্টার্ট করছে। তো এখন যদি আমি দ্বিতীয় পেজে যাই, তাহলে কি আসে, 4 ঘন্টা আগে আসতেছে, 20 ঘন্টা আগে আসতেছে, আচ্ছা 3 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, 3 দিন আগে, 3 ঘন্টা আগে, 3 দিন আগে। সো আপনারা যদি লিখতে চান, আপনারা এইটা নিয়ে লিখতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, ভাই এটা নিয়ে আমি কেন লিখতে পারবো? কারণ হচ্ছে যে এটা মাত্রই বের হইছে, মানুষজন তো ওইটা সার্চ করছে মাত্র 720 বার এখনো পর্যন্ত, বা 720 এর মতো এভারেজ সার্চ আছে। তো এটা যখন রিভিউ যারা পড়তে আসে,
তারা তো হয় ইউটিউবে দেখে অথবা যে কোনো জায়গা থেকে আসলে ওইটা কালেক্ট করে বা ওই সিনেমাটাই পুরো দেখে নেয়। অনেকেই আছে যারা শুধুমাত্র রিভিউ গুলো পড়তে ভালোবাসে বা রিভিউ টাইপ জিনিস নিয়ে কাজ করে। আপনার কিন্তু তখন মূল টার্গেট তারা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি টোটালি এইটা নিয়ে আগাইতে পারেন। কিন্তু আরেকটু স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। কি স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে? আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন জাস্টিস লিগ রিভিউ, ঠিক আছে? আপনি প্রথম পেজে চলে আসেন। আসার পরে দেখেন যে একদম সেম যে হচ্ছে গিয়ে আপনি কিওয়ার্ডটা নিছেন আরকি। এই কিওয়ার্ডটা আসলে আ মানুষজন কিভাবে ইউজ করছে। মানে একদম সরাসরি এইটাই বসায় দিছে নাকি তার সাথে আরো কিছু লাগাইছে বা করছে কিনা। মানে যেটারে বলে একদম এক্সাক্ট সার্চ ম্যাচ আছে কিনা। সো আমরা একটু প্রথম থেকে খেয়াল করি যে এটা আমাদের কম্পিটিটর ছিল। এটাতে দেখেন সার্চ ম্যাচে কি আসতেছে রিভিউ, ওকে রিভিউ জ্যাক সাইন্ডার্স জাস্টিস লিগ রিভিউ তারপরে হচ্ছে জ্যাক সাইন্ডার্স। আচ্ছা স্নাইডার আর কি হচ্ছে সাইন্ডার্স না স্নাইডার যাই হোক। সো এই যে স্নাইডার কাট জাস্টিস লিগ রিভিউ, আচ্ছা তারপরে কি জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ মুভি রিভিউ, ঠিক আছে জাস্টিস লিগ 2017 এটা আইএমডিবির, এটা বাদ আমাদের ছিল না। সো ভ্যারাইটি একই রকম, ওকে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র এই কিওয়ার্ডটা নেই তাহলে এই কিওয়ার্ড দিয়ে সরাসরি র্যাঙ্ক করা পসিবল হবে না। আমাদেরকে ওই কিওয়ার্ডটা ইউজ করতে হবে যে কিওয়ার্ডটার সাথে সবাই মোটামুটি আরেকটা সিনক্রোনাইজিং কিওয়ার্ড বা ফ্রেজিং কিওয়ার্ড টাইপ করে ইউজ করছে, সেটা হচ্ছে গিয়ে এক্সট্রা অ্যাড দিছে কি জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ বা জ্যাক স্নাইডার্স। তো আমরা যদি এই জাস্টিস লিগ রিভিউটা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তো এরকম দিব যে জাস্টিস লিগ মুভি রিভিউ, কেউ দেখা যাচ্ছে দিবেন 2021, কেউ দেখা যাচ্ছে যে মুভি এরকম দিবেন যে জাস্টিস লিগ মুভি 2021, তারপরে যে দেখা যাচ্ছে দিবেন রিভিউ, ঠিক আছে? এটা তো টাইটেল করার সময় দিবেন তাই না? So, আমাদেরকে যে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে সেই কিওয়ার্ডের মধ্যে যেন এই জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ এই পুরা কথাটা থাকে। সো আমরা একটু খুঁজি আছে কিনা। জাস্টিস লিগ রিভিউ, জাস্টিস লিগ রিভিউ মেটাক্রিটিক, আচ্ছা এই যে একটা দেখেন এই একটা সেম, এই একটা জ্যাক স্নাইডার জাস্টিস লিগ রিভিউ, এটা সিপিসিও দেখছেন। আচ্ছা সো আপনি যদি কিওয়ার্ড টোটালি এইটার উপরে চুজ করতে চান সেই ক্ষেত্রে আপনি কি চুজ করে ফেললেন যে জ্যাক স্নাইডার্স থাকতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় এক্সাক্ট ম্যাচ সরাসরি নেই। একটা কমন ওয়ার্ড আমরা সব জায়গাতে পাচ্ছি যে ওয়ার্ডটাও আমাদেরকে ইউজ করতে হবে। সো এইটাই যদি আমরা ইউজ করি, সো এইটার ভিতরে যেরকম কেউ জ্যাক স্নাইডার্স দিয়ে সার্চ করলেও পাচ্ছে, জাস্টিস লিগ রিভিউ দিলেও পাচ্ছে, আমরা এখানে মুভি জুড়ে দিব 2021 জুড়ে দিব, সো ওইটা দিলেও কিন্তু পাবে। আবার এই যে এইটা লিখে যদি কেউ সার্চ করে এটাও পাবে। সো 50 আর 30 80টা সার্চ ভলিউম হইলো, এই যে এটার সাথে আবার 50টা সার্চ ভলিউম যোগ হইলো, তাহলে 130টা হইলো জাস্টিস লিগ রিভিউ। এটা যদি আমরা হচ্ছে যে পুরাটা ধরি সেখান থেকে এটা যদি নাও আসে বা এইটাও যদি নাও আসে শুধুমাত্র জাস্টিস লিগ রিভিউও কিন্তু আমরা পাচ্ছি। তো এসডি আমাদের আছে 14, আমরা বাকি যেগুলো নিলাম আছে 6 করে, ঠিক আছে, আর আছে আচ্ছা 6ই আছে। এই হচ্ছে ব্যাপার প্রথম কথা। এখন এই যে কিওয়ার্ডটা আমরা নিচ্ছি সেই কিওয়ার্ডটা আসলে কিভাবে নিচ্ছি আমাদের একটা 80% হয়ে গেছে যে আমরা আসলে কোন কিওয়ার্ডটাই নিব বা কোনটাই সিলেক্ট করতেছি। আচ্ছা এটা সিলেক্ট করে ফেললাম, করার পরে এখন দেখতেছি যে এইটার সাথে এক্সাক্ট ম্যাচ আসতেছে। আমি যদি এখন এটা করে দেই, যেহেতু আমাদের কিওয়ার্ডের মূল বিষয় ছিল এটা, সো এটা রাখি রিভিউ, ওকে। সো এটা রাখার পরে দ্বিতীয় যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি
এই প্রত্যেকটা সাইটে যারা আমাদের অরিজিনাল কম্পিটিটর, আমাদের অরিজিনাল কম্পিটিটর ছিল এনপিআর, ছিল হচ্ছে এই যে রজার বার্ড, তারপরে ছিল এই যে ভ্যারাইটি.কম, তারপরে আরেকটা ছিল ইডাব্লিউ। সো এদের এখানে আমার খেয়াল করতে হবে কি যে কার ডোমেইন অথরিটি কত, কার এস্টিমেটেড ভিজিট কত, এবং কার কয়টা লিংক আছে। ঠিক আছে, ওই পেজের মধ্যে দেখেন একটা কিন্তু পুরো ওয়েবসাইট কোনোটা হচ্ছে গিয়ে র্যাঙ্ক হয় না। আমরা বারবার বলি যে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক হয় না, র্যাঙ্ক হয় একটা ওয়েবসাইটের পেজ, সেই পেজটা র্যাঙ্ক হয় একটা কিওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা যদি কোনো কিওয়ার্ড স্ট্র্যাটেজিক্যালি যে আসলেই র্যাঙ্ক করাবো বা করতেই হবে এরকম টাইপ নিয়ে আমরা যদি কোনো কিওয়ার্ড খুঁজতে চাই প্রফেশনাল ওয়ার্ক, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে সাইটটা আমরা কম্পিটিটর হিসেবে চুজ করব সেই সাইটগুলোর ডোমেইন অথরিটি কত আছে, এস্টিমেটেড ভিজিট কত আছে, এবং এটার কতগুলা করে লিংক করা আছে, মানে ব্যাক লিংক করা আছে। এখন এর যদি মান্থলি সার্চ ভলিউম হইতো এরকম যে কথার কথা এখানে 1 লাখ সার্চ ভলিউম আছে, কিন্তু এই যে যেটা এস্টিমেটেড ভিজিট, এই এস্টিমেটেড ভিজিটই করে মাত্র ধরেন কতজন, 1 লাখের মধ্যে ধরেন 20,000, আমাদের তো নেওয়া উচিত না। 1 লাখ সার্চ ভলিউম হয়, সেখানে মোটামুটি প্রথম পেজ যারা আছে তো সবাই কিছু না হইলেও তো খুব কম হইলেও 30,000-এর উপরে থাকা উচিত। তো সেই জায়গায় যদি মানে 10,000 হয়, 12,000 হয় বা 5,000ই হয় এরকম, সেটা তো আমাদের নেওয়া উচিত হবে না। ঠিক আছে, সো এইটা একটু চিন্তা করতে হবে যে ওইটা ডোমেইন অথরিটি কত আছে, এস্টিমেটেড ভিজিট কত আছে, আর লিংক কত আছে। এখন প্রশ্ন আসে যে ভাই ডোমেইন অথরিটি দেখে, এস্টিমেটেড ভিজিট দেখে বা ব্যাকলিংক দেখে আমি কিওয়ার্ড সিলেক্ট করব, ব্যাপারটা কেমন একটু বোকামো হয়ে গেল। না, বোকামি না। আমরা প্রথমে বলছিলাম ডোমেইন অথরিটি মানে হচ্ছে গিয়ে গুগলের কাছে ওই সাইটটা কতটা ট্রাস্টেড, যে ওই সাইটের যে কার্যক্রম আছে, ওই সাইটের যে কন্টেন্ট গুলো আছে সেগুলা কতটুকু ট্রাস্ট বিল্ড করে। এই ট্রাস্ট বিল্ডটা কিভাবে আসে? এই ব্যাকলিংকস এর মাধ্যমে, এই ব্যাকলিংকস গুলোর মাধ্যমে। সেই ব্যাকলিংকস হইতে পারে ধরেন হচ্ছে গিয়ে এই যে আমি এইটাতে গেলাম, যাওয়ার পরে যে শো এন্ড পডকাস্টের মধ্যে ধরেন মর্নিং এডিশন বলে একটা পেজ আছে, সেই মর্নিং এডিশন পেজের যে কোনো একটা পেজ থেকে দেখা যাচ্ছে একটা রিভিউ লেখা হয়েছে, সেই রিভিউ এর সাথে এইটা লিংক করে দেওয়া হয়েছে। এই যে পেজটা আমরা এখন দেখছি সেই পেজের একটা লিংক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো তাতে কি হয়েছে যে ওই পেজে যেটা লেখা আছে মর্নিং এডিশনের মধ্যে সেইটার সাথে এই পেজটা রিলেটেড, এবং রিলেভেন্সি মেইনটেইন করার জন্য লিংক গুলো করা হয় যে হ্যাঁ এটা রিলেটেড, তুমি যদি এটা নিয়ে বিস্তারিত আরো কিছু জানতে চাও তো ওইখান থেকে পড়ো। যেরকম আমরা গতকালকে দেখছিলাম যে সনির খুব ছোট একটা রিভিউ দেওয়া ছিল, নিচে দেওয়া ছিল যে ফুল রিভিউ যদি তুমি পড়তে চাও তো ওই পেজের মধ্যে যাও, রিড মোর, তুমি আরো কিছু পড়তে পারো। এই একটা ইন্টারনাল লিংক বিল্ডিং হইলো। আরেকটা হইলো হচ্ছে কি এক্সটার্নাল লিংক বিল্ডিং। এখন এই ওয়েবসাইট যেটা আছে rozarbird.com, এইটা থেকে যদি আমার এইটাতে আসে লিংক যে হ্যাঁ এইটা হচ্ছে যে কোনো একটা কথা ওখান থেকে নিছে, বা কোনো একটা প্যারাগ্রাফ ওখান থেকে নিছে, বা দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু একটা লিখছে, বা এইটার সাথে রিলেটেড কোনো এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলা আসলে এই পেজের মধ্যে মানুষজন পাইতে পারে, সো সেই পেজের ভিতরে সেটা উল্লেখ করেনি বা লিখিও নি, সো ওইটা যদি কেউ পড়তে চায় এই পেজে এসে পড়তে পারে, এবং সেটা অবশ্যই রিলেভেন্ট পেজের মধ্যে। হয়তো সে এই হচ্ছে যে এইটা নিয়েই লিখতেছে, হ্যাঁ এই যে জ্যাক স্নাইডার্স হচ্ছে গিয়ে জাস্টিস লিগ, এইটা নিয়েই দেখা যাচ্ছে সে লিখতেছে, লেখার পরে কোন একটা রিলেভেন্ট হচ্ছে যে ইস্যুতে বা রিলেভেন্ট একটা টপিকের উপরে সে এই পেজে হচ্ছে যে লিংকটা রেফার করছে। তাতে কি হইলো যে গুগল দেখলো যে হ্যাঁ এই যে সাইটটা আছে, আমরা একটু দেখি রজার বার্ড, ওকে রজার বার্ড খুঁজে বের করি একটু, হ্যাঁ এই যে এই সাইটটার ডোমেইন অথরিটি বেশ মোটামুটি ভালো আছে, ভিজিটও অনেক হয়, লিংকও অনেকগুলা বিল্ডিং করা আছে। তো ওই পেজের থেকে আবার হচ্ছে যে এই পেজে সরাসরি একটা লিংক পাঠানো হয়েছে যে ওই পেজে যাও, ওই পেজে এই জিনিসটা ভালো আছে। তার মানে অবশ্যই এখানে কিছু না কিছু ইউজফুল জিনিস আছে।
এবং ওরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করছে সেই কিওয়ার্ডের মাধ্যমে কিছু না কিছু ট্রাফিক অবশ্যই এর ভিতরে আসে। তো তাইলে এটা ট্রাস্ট হচ্ছে যে একটা ট্রাস্টেড একটা পেজ, তো এই পেজের র্যাঙ্ক বাড়ানো বা স্কোর বাড়ানো আমার উচিত। সেই ক্ষেত্রে গুগলের কাছে ট্রাস্ট বিল্ড আপ হয় এবং ডোমেইনের যে অথরিটি বা ডোমেইনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আস্তে 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 বৃদ্ধি পায়। এখন ডোমেইনের ক্ষমতা বেশি বলেই যে আপনার র্যাঙ্ক হবে এর কোনো মানে হচ্ছে যে নিশ্চয়তা নেই আর কি, যে না ডোমেইনে যত বেশি র্যাঙ্কিং হচ্ছে মানে স্কোর তত বেশি ভালো র্যাঙ্কিং, এরকমটা না। দেখেন এইটার আছে 93, এইটার কিন্তু 94, এটার আবার 86, কিন্তু এইটার 95। আইএমডিবি দেখেন, আইএমডিবি তো আমরা বুঝি যে না কোনো মুভি বের হইলে আইএমডিবি তে যে মানুষজন একটু খোঁজে যে কিরকম লেগেছে কার, তার মুখের থেকে একটু শুনি, কিন্তু ওরাই আছে 4-5 নম্বরে, ওরাই কিন্তু 4-5 নম্বরে আছে। তাহলে অবশ্যই তারা সেইভাবে হচ্ছে করতে পারেনি। কেন করতে পারেনি? দেখেন প্রথম গুলো যারা লিখছে সবাই জ্যাক স্নাইডার্স লিখছে, সবাই লিখছে না। আইএমডিবি কিন্তু জ্যাক স্নাইডার্স দেয়নি, ড্রপ করে গেছে। আবার এই যে এরা এরা কিন্তু উঠে আসছে, সবাই ইউজ করছে মোটামুটি জ্যাক স্নাইডার্স। সো এটা হচ্ছে ডোমেইন অথরিটির ব্যাপার হলো লিঙ্ক হচ্ছে এই লিঙ্কিং হচ্ছে যে রেফারিং যে ডোমেইন গুলো আছে, যে কোন কোন সাইটের থেকে এই পেজটা লিংক পাচ্ছে, যে কোন কোন পেজ এই পেজের মধ্যে তার যে ইউজার আছে যারা পড়তেছে তাদেরকে পাঠাচ্ছে যে তুমি ওইখানে যাও, ওইখানে যে একটু পড়ে আসো, এরকম। তো এই লিঙ্ক গুলো যত বেশি হবে আস্তে আস্তে এই ডোমেইন অথরিটিটা বাড়বে। এবং ডোমেইন অথরিটির সাথে আর একটা জিনিস যুক্ত, সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। আপনি যত কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারবেন, যত কোয়ালিটিফুল আর্টিকেল লিখতে পারবেন, আপনার ডোমেইন অথরিটি তত আস্তে 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 গেইন করবে। কারণ ওই লিংকের মাধ্যমে মানুষজন আসবে, ওইগুলো পড়বে, অনেকক্ষণ থাকবে, গুগল মনে করবে যে হ্যাঁ ওর ভিতরে আসলে কিছু আছে। এই ডোমেইন অথরিটি আস্তে 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 বাড়তে থাকবে। যদি আপনার এখানে লিংক না করা থাকে একেবারেই, তারপরেও সেটা র্যাঙ্ক হইতে পারে। হয়তো সেই পেজের জন্য কোনো রকম নেই, কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে যে যেভাবে বসানো হয়েছে সেটার জন্য একটা থাকতে পারে। সো এটা স্ট্র্যাটেজি। আপনাকে কি কি ফলো করতে হবে সেটা আমি বোঝাই দিচ্ছি বা দেখাই দিচ্ছি। যে ডোমেইন অথরিটিটা ফলো করবেন, এস্টিমেটেড ভিজিটটা ফলো করবেন, কয়টা লিংক করা আছে তো সেটা ফলো করবেন। কেন ফলো করবেন? আপনি যখন একটা কিওয়ার্ড নেবেন, সেই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি আপনি দেখতে চেষ্টা করবেন যে এস্টিমেটেড ভিজিট কেমন আছে, কেমন ধরনের মানুষজন আসলে ওইটা ভিজিট করে ওই কিওয়ার্ডটা দিয়ে। যে দেখা যাচ্ছে মান্থলি 720 জন হচ্ছে সার্চ করে, সেখানে প্রথমটায় আছে 300 জন, দ্বিতীয়টায় আছে 180 জন, তৃতীয়টায় আছে ধরেন 120 জন, চতুর্থটায় আছে ধরেন 90 জন, তারপরে হচ্ছে যে 60 জন, তারপরে 40 জন, এইভাবে আস্তে 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 প্রথম পেজের পরে আর নেই। ঠিক আছে? সো আপনি খেয়াল করলেন যে সবাই একই রকম টাইপের হচ্ছে যে সার্চ ম্যাচিং করছে, এবং তার সাথে কি হয়েছে, ডোমেইন যে অথরিটি আছে, দেখা যাচ্ছে দ্বিতীয় বা তৃতীয় নম্বরে যে আছে তার যে ডোমেইন অথরিটি আছে সেই ডোমেইন অথরিটি গুলো কম, দেখা যাচ্ছে 30-40। 3 নম্বরে আছে 30, দেখা যাচ্ছে 5 নম্বরে আছে 40, 6 নম্বরে বা 7 নম্বরে আছে 42, প্রথমে যে আছে তার দেখা যাচ্ছে আছে 37, দ্বিতীয়তে যে আছে তার 93, এইভাবে আছে। এক একটা ডোমেইন অথরিটি এক এক রকম। তো আপনি যখন দেখলেন যে ম্যাক্সিমাম ডোমেইন যেগুলো আছে যারা আমাদের আসলেই কম্পিটিটর, তাদের যে অথরিটির যে স্কোর, সেই স্কোর গুলো বেশ লো, আপনি বুঝবেন যে আপনি যে কিওয়ার্ডটা পিক করতেছেন বা যে কিওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আসলেই অ্যাপ্রোপ্রিয়েট এবং সেই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করার জন্য পসিবল, বা সেই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করতে পারে, পসিবিলিটি আছে অনেক বেশি। সো আপনি ওটা দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, ডোমেইন অথরিটির যে স্কোর গুলা আছে, স্কোর গুলা কম হওয়ার পরেও অনেকে র‍্যাঙ্ক করছে, তার মানে ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা র‍্যাঙ্ক করতে পারি। তারপরে খেয়াল করবেন কি লিংক কয়টা করা আছে। এটা 36টা লিংক করা আছে। কথায় কথা ধরলাম যে এইটাই আমাদের কম্পিটিটর, মানে সাপোজ ধরে না যে এইটা আমাদের কম্পিটিটর, এটাতে 36টা লিংক করা আছে। আপনি প্রথম যেটাই গেলেন প্রথমটাই দেখলেন দেখা যাচ্ছে 9টা লিংক করা আছে, দ্বিতীয়টাই দেখলেন 40টা লিংক করা আছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে 9 নাম্বার বা 10 নাম্বারে দেখলেন যে 50টা লিংক আর 12টা লিংক করা আছে।
সো এভারেজ মার্ক আপনি করলেন যে 40 থেকে 45টা সর্বোচ্চ লিঙ্ক করা আছে। সো আপনি যদি আপনার ওই পেজকে বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক পুশ করতে পারেন, বা ওই কিওয়ার্ড দিয়ে আপনি লিঙ্ক পুশ করতে পারেন কিনা, আসলেই পারেন কিনা, যে জাস্টিস লিগ নিয়ে আপনি আপনার নিজের যে ওয়েবসাইটের পেজ আছে বা আপনার যে ক্লায়েন্টের যে পেজ আছে সেই পেজের ভিতরে আপনি একটা রিভিউ দিচ্ছেন, সেটাতে আপনি ইউজ করতেছেন জ্যাক স্নাইডার জাস্টিস লিগ এই কিওয়ার্ডটা, এবং এই কিওয়ার্ডটা দিয়ে আপনি আরো বেশ কয়েকটা জায়গায় ওই গেস্ট পোস্ট করে হোক, তারপরে হচ্ছে যে আর্টিকেল সাবমিট করে হোক, দেখা যাচ্ছে ওই কোরা বা হচ্ছে গিয়ে রেডিট এরকম টাইপের যেসব ফোরামে গিয়ে আমরা প্রশ্ন করি এবং উত্তর পাই সেই সব জায়গা থেকে হোক, কোন জায়গায় দেখা যাচ্ছে এরকম টাইপের মুভি রিভিউ লিখছে সেই জায়গায় গিয়ে কমেন্ট করে হোক, আমরা ওই যে যে লিঙ্ক গুলা পাস করতেছি যে এখানে যাও, এখানে আরো বেশি সুন্দর করে লেখা আছে, পড়া আছে, তুমি একটু পড়ে এসো, ওইখানে যাও, ওইখানে আর একটু সুন্দর করে দেখানো আছে, তুমি একটু দেখে এসো, এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে এইটা আমার পেজের লিঙ্ক, তুমি যাও। সো এই যে লিঙ্ক বিল্ডিং গুলা করতেছি না, সো আমরা যদি দেখি যে
মাইক অফ করা ছিল। আচ্ছা, আমার কারেন্ট চলে যাওয়ার জন্য আসলে আম, আসতে একটু দেরি হইলো। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, যে ডোমেইন অথরিটি নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে আমরা কোনো একটা কিওয়ার্ড যখন সিলেক্ট করব সেটা দেখে নিব যে ওই কিওয়ার্ডের জন্য যারা যারা র্যাঙ্ক করছে তাদের ডোমেইন অথরিটি কতটা কম আছে কোনটার তুলনায়। আমার যে ওয়েবসাইট আছে বা আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অথরিটির তুলনায়। এখন আমরা কিভাবে বুঝবো আমার ওয়েবসাইট বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের অথরিটি কত? সেটার জন্য কিন্তু আমরা এর আগে যেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ইন্ট্রোডাকশন বা ওয়েবসাইট কিভাবে আসলে চিনতে হয়, কোনটা কোন ধরনের ওয়েবসাইট, ওয়েবসাইটের বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়ে একটা ক্লাস করছিলাম। যে আমরা যে কোনো একটা চেক করার যে সাইট আছে সেই সাইটের মধ্যে গিয়ে আমরা সেই লিঙ্কটা লিখে দিব। লিঙ্ক লিখে দেওয়ার পরে ওটার কত ডিএ আছে, কত পিএ আছে, মোট কয়টা ব্যাকলিঙ্ক আছে, কতটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে, স্প্যাম স্কোর কত, এরকম বহু যে বেসিক ইনফরমেশন গুলো আছে ওইগুলো আমরা পাইতে পারি। ঠিক আছে, সো ওইখান থেকে আমরা দেখে নিব যে দেখা যাচ্ছে যে আমাদের যে সাইটটা আছে সেই সাইটটা প্রথমে মানে খুব ফার্স্টলি বিল্ড করা, তার মধ্যে কোনো রকম কন্টেন্ট নাই। তো সেই ক্ষেত্রে যদি ওনার নিশ অনুযায়ী আপনি যেগুলা দিবেন সেগুলা হচ্ছে লং টেইল কিওয়ার্ড, যেগুলার হচ্ছে এসইও ডিফিকাল্টিজ কম আছে। প্রথমে যে প্যারামিটার গুলো আপনার দেখে নিতে হবে সেটা আমি বোঝাই দিচ্ছি। যে প্রথমে আপনি হচ্ছে দেখে নেবেন যে এসইও ডিফিকাল্টিজ কম, সেটার হচ্ছে যে সার্চ ভলিউম যেন একটু মোটামুটি ভালো থাকে বা বেশি থাকে, এবং সার্চ ভলিউম অনুযায়ী এস্টিমেটেড ভিজিট যেন একটু ওই কিওয়ার্ডের হচ্ছে গিয়ে আম, অনুযায়ী মানে আসলে কিওয়ার্ড অ্যাকর্ডিং হচ্ছে যে একটু ভালো হয়, বা মানুষজন একটু ক্লিক করে পড়তেছে দেখতেছে এরকম টাইপের হয়। যদি প্রোডাক্টের হয় সেখানে যাচ্ছে কিনতেছে, যদি এরকম টাইপের হয়, তো সেই কিওয়ার্ডটা আপনি পিক করলেন। পিক করার পরে আপনি দেখে নিলেন যে হ্যাঁ ডোমেইন অথরিটি আমাদের এরকম টাইপ আছে, এবং প্রথম অবস্থায় যে টাইপ গুলোর হচ্ছে যে সাইট গুলো আছে ওই কিওয়ার্ডের আন্ডারে, সেই সাইট গুলোর মোটামুটি কোনোটা যেটা র্যাঙ্ক করছে ওইটা ডোমেইন অথরিটি বেশ কম, তাহলে ওইটা নেওয়ার জন্য মোটামুটি আপনি রেডি এবং ওইটা নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে কিওয়ার্ডের একটা লিস্ট করে নিতে হবে। আমরা যেরকম দেখাছিলাম যে প্রথমে আপনি একটা জিনিস সার্চ করবেন, সার্চ করার পরে ওই টপিক নিয়ে আপনার মাথায় থাকতে হবে যে আপনি আসলে কোন উদ্দেশ্যে আসলে ওই কিওয়ার্ডটা ব্যবহার করবেন, সেটা আর্টিকেলের জন্য না প্রোডাক্ট সেলের জন্য। আর্টিকেল লিখলে আসলে কোন টাইপের আর্টিকেল আপনি লিখবেন, কাদের জন্য লিখবেন, কেন লিখবেন। যদি প্রোডাক্ট সেল করতে চান সেই প্রোডাক্টটা কাদের জন্য এক্স্যাক্টলি, আসলে ওই প্রোডাক্টের কোনো আরো আলাদা ভ্যারিয়েন্ট আছে কিনা। যেরকম আমরা আম, যেটা ডেন্টিস্ট গ্লাভস দিয়ে করছিলাম, যে অনেকগুলো গ্লাভস পাইছিলাম, ফিমেল গ্লাভস পাইছিলাম, ল্যাটেক্স গ্লাভস পাইছিলাম, ফ্লেভার গ্লাভস পাইছিলাম, পিঙ্ক বা হোয়াইট গ্লাভস পাইছিলাম। সেটা কাদের জন্য? ফিমেল ডেন্টিস্ট যারা ছিল তাদের জন্য পাইছিলাম। সো আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা ছিল যে ফিমেল ডেন্টিস্ট গ্লাভস। সো তাদের মধ্যে ফ্লেভার ছিল, পিঙ্ক ছিল, হোয়াইট ছিল, এরকম টাইপের অনেকগুলা কিওয়ার্ড ছিল। সো ওই কিওয়ার্ড গুলো আমরা দেখা যাচ্ছে এরকম করে একটা একটা করে এনে আমরা সার্চ দিয়ে বা টুলস এর মধ্যে ফেলায় আমরা দেখতে পারি যে ওইটার আসলে এস্টিমেটেড ভিজিট কত, ওইটার জন্য যারা এসইআরপি তে 1 2 3 4 এরকম করে আছে তাদের হচ্ছে গিয়ে ডোমেইন অথরিটি কম আছে না বেশি আছে, ওই কিওয়ার্ডের জন্য তাদের ওখানে ভিজিট কত করে যায় কি যায় না। এখন কিছু কিছু টপিক আপনাদের উপরে এরকম আসতে পারে যে টপিকের কিওয়ার্ড সিলেক্ট করতে গেলে আপনার যে ফোকাসিং যে কিওয়ার্ডটা আছে একদম আপনি যেটা মেইন কিওয়ার্ড ধরে করবেন রিলেটেড কিওয়ার্ড না দিয়ে, তো ওই মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম হইতে পারে 20 30 40। দেখা যাচ্ছে এই যে এখানে 10 আছে না, এরকম 10ও হইতে পারে। আপনি যদি এখানে হচ্ছে যে কস্টিউমের জন্য লেখেন যে কস্টিউম আপনি সেল করবেন, সো সেইটা ব্রেনস্টর্মিং করে আপনাকে বের করতে হবে যে আমি যদি কস্টিউমটা ওইভাবে কিনতে চাই তাহলে আমি কি লিখে সার্চ করতাম। সেটা আপনিও যেরকম বের করতে পারবেন ম্যানুয়ালি, আপনি টুলস এর মধ্যে কস্টিউমের ইটা লিখলে টুলস এর মধ্যেও আপনাকে কিছু দেখায় দিবে, এবং সেটা দেখবেন যে এরকম কোনটা রিভিউ 20 30 10 15 এরকম আছে। ঠিক আছে, কিন্তু এস্টিমেটেড ভিজিট যেটা 10 15 20 আছে তার মধ্যেও দেখবেন যে যেটা দেখা যাচ্ছে যে 50 সেটার ভিজিট দেখবেন আপনি হচ্ছে যে 20 30। ঠিক আছে, তার মানে ওই কিওয়ার্ডটা কিন্তু বেশ ভালো। 50-এর মধ্যে 20 30 এস্টিমেটেড ভিজিট, যে মানুষজন আসে 20 30 জন ক্লিক করে, তার মানে কিন্তু
অবশ্যই ওইটা ভালো। সো আপনার প্যারামিটার চেক হয়ে গেল যে হ্যাঁ এটা আমার ফোকাস কিওয়ার্ড বা এটা আমার মেইন কিওয়ার্ড। আপনার প্যারামিটার চেক হয়ে গেল যে হ্যাঁ এটার এসডি কম আছে বা কিওয়ার্ড ডিফিকাল্টিস কেডি যেটা আছে এটা কম আছে বা ডিফিকাল্টিস কম আছে। আচ্ছা, সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে। আর মোটামুটি ভালো বলতে যে নিশের বা যে টপিকে যেরকম সার্চ ভলিউম থাকা উচিত কিওয়ার্ডের উপরে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে ওইটা যদি প্রোডাক্টের হয়, সেই প্রোডাক্টের জন্য মানুষজন আসলে অ্যাড দেওয়ার জন্য খরচ করতেছে কিনা, ঠিক আছে। তারপরে আপনি চলে আসবেন যে এসইআরপি, আমরা যেটা এই যে দেখি যে বারবার বলি র্যাঙ্কে কারা আছে, এই র্যাঙ্ক যারা হয়ে আছে তাদেরকে বলে এসইআরপি, ঠিক আছে। তো এই এসইআরপি তে যারা 1 2 3 4 5 এরকম আছে, তাদের মধ্যে আপনার কম্পিটিটর কারা, ওই কম্পিটিটররা ওই কিওয়ার্ডটা ব্যবহার করে কারা কারা র্যাঙ্কে আসছে, ওইটাই কিন্তু আপনার কম্পিটিটর হচ্ছে। তো ওই কম্পিটিটর গুলো আসলে এক্সাক্ট ম্যাচ করছে নাকি ওর সাথে তুলনামূলক আরো কিছু একটা শব্দ অ্যাড করে দিছে, সেটা আপনি দেখবেন। দেখার পরে যেটা আপনি সিলেক্ট করবেন সেটা দেখে নেবেন যে যেসব সাইট গুলা বা আপনার কম্পিটিটর গুলা গুগলের এসইআরপি তে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম করে আছে, তাদের ডোমেইন অথরিটি কত, তাদের ওই কিওয়ার্ডের জন্য ভিজিট কত করে হয়, তারা কতগুলা করে লিংক করতে পারছে। তো এখন আপনি যদি জানেন যে হ্যাঁ ডোমেইন অথরিটি মোটামুটি কম, আমি যদি কন্টেন্ট হচ্ছে যে বেশ কোয়ালিটিফুল দিতে পারি 5 6টা, এবং কিছু ব্যাকলিংক আমরা যদি প্রত্যেকটা পেজের জন্য তৈরি করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা ডোমেইন অথরিটি ওদের থেকে বেশি না করতে পারলেও কাছাকাছি যাইতে পারবো। যেমন দেখা যাচ্ছে 37 ডোমেইন অথরিটির একটা র্যাঙ্ক হয়ে আছে 3 নম্বরে, একটা 30 অথরিটির বা একটা 27 অথরিটির র্যাঙ্ক হয়ে আছে 6 নম্বর এবং 7 নম্বরে। তার মানে আপনি দেখলেন যে 10টার ভিতরে মোটামুটি 4টা বা 5টা আপনার লো কোয়ালিটির যে ডোমেইন আছে, মানে লো স্কোরের ডোমেইন আর কি, অথরিটির লো অথরিটির ডোমেইন, তারাও কিন্তু র্যাঙ্ক করছে। তার মানে আপনি বুঝে নিবেন যে হ্যাঁ তাহলে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা পসিবল। আমি ডোমেইন অথরিটি বাড়াইতে পারবো, যদি ওই 27-এর কাছে নাও নিয়ে যেতে পারি, তাও দেখা যাচ্ছে 20 22 23 বা 25 তো হবে, আপনার চান্স থাকবে। এস্টিমেটেড ভিজিট যাদের 23 বা 25 আছে, তারাও দেখা যাচ্ছে যে 1000 সার্চ ভলিউমের ভিতরে 300 বা 400 করে হচ্ছে যে অডিয়েন্স পাচ্ছে, সেখানে আপনি যদি র্যাঙ্ক করেন আপনি 200 তো পাবেন। আচ্ছা, লিংক তারা সর্বোচ্চ একজন বিল্ড করছে কত, 50টা লিংক, আপনি লিংক আরো বিল্ড করতে পারেন। লিংক তো আপনার ওই পেজেই কয়টা লিংক বিল্ড করা আছে ওইটা এখানে দেখাচ্ছে, কিন্তু ডোমেইন অথরিটি তো আপনার পুরো সাইট মিলে আপনি যতগুলা লিংক বিল্ড করছেন তার উপরে বাড়বে। সো আপনি আরো লিংক হচ্ছে যে বিল্ড করতে পারেন, করে ওইটা হচ্ছে যে বাড়িয়ে নিতে পারেন। সো অথরিটিও বাড়বে, লিংকও বাড়বে। এখন দেখা যাচ্ছে একটা পেজের মধ্যে লিংক দেখাচ্ছে যে ওই সাইটের যে ব্যাকলিংক করা আছে ওই পেজের জন্য সেটা প্রায় 1000-এর উপরে, ঠিক আছে। ডোমেইন স্কোর 37, আপনার হচ্ছে যে যে ইয়েটা আছে আর কি, আপনার যে সাইটটা আছে সেই সাইটের ডোমেইন স্কোর কত, আপাতত 17। তো 37 এবং 17-এর ভিতরে প্রায় ধরেন হচ্ছে গিয়ে 20-এর মতো পার্থক্য স্কোরে। তো আপনি বেশ কষ্ট করে হইলেও আপনি কিন্তু ওই 35 37 বা 40 পর্যন্ত যাইতে পারবেন। কিন্তু উনি ওই যে এক পেজের জন্য বা 2 পেজের জন্য যেরকম করে 1000-এর উপরে লিংক তৈরি করছে, আপনি কিন্তু ওইটা তৈরি করতে পারবেন না। হ্যাঁ, ওই 1000 বা 1500 আপনি লিংক তৈরি করতে পারেন, অবশ্যই পারবেন, কিন্তু যতদিনে আপনি তৈরি করবেন আপনার এটা মাথায় রাখতে হবে যে সেই মানুষটা ওই লিংক কিন্তু আরো তৈরি করবে বা আরো অন্যান্য জায়গা থেকে তারা রেফার নেয়ার চেষ্টা করবে। সো আপনি যে কয়দিনে 1500 লিংক বানাবেন সেই কয়দিনে উনি কিন্তু 2500 লিংক বানায় ফেলতে পারবে। সো আপনার লাভটা কি হইলো, আপনি যে কষ্ট করে ডোমেইন অথরিটি এবং লিংক বাড়ানোর জন্য কাজটা করে গেলেন, সে আপনার কাজে লাগলো না, ঠিক আছে। সো ওই হচ্ছে যে যে কিওয়ার্ডটা আছে আপনি যদি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার এই প্যারামিটার গুলো বা এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে, ঠিক আছে। সো আজকের মোটামুটি যে বোঝার ব্যাপারটা বা বোঝার যে প্যারামিটার গুলো সেটা খুবই ছোট এবং শর্ট। আমি একদম প্রথম থেকে 2বার রিক্যাপ এবং রিভিউর মতো দিয়ে দিছি। তো একটু গুছিয়ে দিই আপনাকে সবার জন্য বোঝার জন্য, যে একটা একটা সেশন যেরকম আমরা গুছিয়ে গুছিয়ে দিয়েছিলাম যে এই সেকশন এরকম, ওই সেকশন এরকম, এই সেকশন এরকম,
সবগুলা জুড়ে দিয়ে তাইলে কি হইল, আমাকে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য কোন স্ট্র্যাটেজি মোটামুটি পুরোটা ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি একটা টপিক নেবেন, টপিক সার্চ করবেন, টপিকের ভিতর থেকে কোনো একটা কিওয়ার্ড আপনি চুজ করবেন আগে, যে হ্যাঁ এই কিওয়ার্ডটা আমার কাজের সাথে একদম অ্যাকুরেটলি যায়। আমি যেটা করব, যে স্টাইলের আর্টিকেল লিখবো, যে উদ্দেশ্যে আর্টিকেল লিখবো, যে রিকোয়ারমেন্টস গুলোর জন্য লিখবো, সেটার সাথে এই কিওয়ার্ডটা যাচ্ছে। আপনি সার্চ করেন, টুলসে দিয়ে হোক, গুগলের মধ্যে হোক, সার্চ করেন। করার পরে আপনি দেখবেন অনেকগুলা সাজেশন আসতেছে, সাজেশন গুলা পরে দেখেন। এরপরে আপনি আসেন যে ওইটার মাধ্যমে যারা যারা হচ্ছে গিয়ে র্যাঙ্ক করছে তারা একদম এক্সাক্ট ম্যাচ দিছে, নাকি তার সাথে আরো কোনো কমন ওয়ার্ড যেগুলো অনেকেই ইউজ করছে। আপনার মানে সব সময়ের জন্য মনে রাখবেন যে ম্যাক্সিমাম, আমরা ম্যাক্সিমাম বলতে যেটা বুঝি যে অর্ধেকের থেকে বেশি, 80%। সো আপনার 80% যারা কম্পিটিটর আছে, ঠিক আছে, আপনি সার্চ করে কিন্তু সবারটা দেখা শুরু করলেন না, আপনি সার্চ করে কম্পিটিটর গুলো আগে দেখে নিলেন যে হ্যাঁ আসলেই এটা আমার কম্পিটিটর, আমি তো এরকম জিনিসই করি। তো ওই কম্পিটিটর গুলার ভিতরে ম্যাক্সিমাম যারা আছে, টোটালি ম্যাক্সিমাম বলতে 80% আমরা বারবার বলছি। সো এই যারা আছে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম যারা, তারা হচ্ছে গিয়ে আপনার কোন রিকোয়ারমেন্ট গুলা পূরণ করছে। কোন রিকোয়ারমেন্ট বলতে কি, যে তারা কি একদম এক্সাক্ট ম্যাচ করছে নাকি তার সাথে কিছু লাগাইছে। যদি এক্সাক্ট ম্যাচ করে তাহলে ওইটাই আপনার কিওয়ার্ড, যদি ওইটার সাথে কিছু লাগাই তাহলে আপনাকে ওই টাইটেল বা কিওয়ার্ডের মধ্যে ওই শব্দটা লাগাই দিতে হবে, কারণ ওইটা ম্যাক্সিমাম লোকজন ইউজ করছে বলেই কিন্তু তারা ওইটার রিলেভেন্সি মেইনটেইন করছে এবং র্যাঙ্কে আসছে। ওকে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে আপনি দেখে নিলেন যে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্টস কি আছে, মানে ওই কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ নাই বা অন্য কোনো একটা কি আছে, ওইটা আপনি রেখে দিলেন। দেওয়ার পরে এখন আপনি দেখবেন যে যেটা আপনি পিক করছেন সেইটা ডোমেইন অথরিটি যতগুলো আপনার কম্পিটিটর আছে তাদের ম্যাক্সিমাম গুলো, মানে আপনার পুরো এসিআরপি তে যারা যারা আছে সবাই না, কিন্তু শুধুমাত্র যারা কম্পিটিটর আছে ওই কম্পিটিটর গুলোর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 5টা কম্পিটিটর আপনি খুঁজে পাইছেন। তাহলে আপনি দ্বিতীয় পেজে যান, দ্বিতীয় পেজে গিয়ে আরো এরকম 5টা বা 6টা বা 7টা তো আপনি পাবেন, ওইগুলারে খুঁজে বের করেন, করে ওইগুলাও এর সাথে জুড়ে দেন। তাহলে দিলে কি হলো, 10টা বা 12টা আপনার কম্পিটিটর হয়ে গেল। তো ওই 10টা 12টা কম্পিটিটরের মধ্যে আপনি একটু তুলনা করেন যে ম্যাক্সিমাম যারা আছে আপনার কম্পিটিটর, তাদের ডোমেইন অথরিটি কম আছে না বেশি আছে। আপনি যদি দেখেন যে না বেশ কিছু হচ্ছে যে ইগুলা আছে, সাইট গুলা আছে বা আপনার কম্পিটিটর গুলা আছে যাদের ডোমেইন অথরিটি কম আছে, তারা র্যাঙ্ক করছে, তাহলে আপনি এক ধাপে গিয়ে গেলেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। আচ্ছা, তারপরে আপনি দেখেন যে ওই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেই অনুপাতে এস্টিমেটেড ভিজিট যারা প্রথম পেজে আছে তারা কেমন পায়, ঠিক আছে, আপনি দেখেন আগে। দেখার পরে আপনি দেখলেন যে না সার্চ ভলিউম যা আছে সেই অনুপাতে আসলে মানুষজন ভিজিট করে না বা ক্লিক করে না, তাহলে কিন্তু আপনার ওই কিওয়ার্ডটা নেয়া না নেয়া সমান হয়ে গেল, ওই কিওয়ার্ডটা তখন বাদ। এই কাজটা আপনি আগেও করতে পারেন, কিন্তু এই যে যখন আপনি ডোমেইন অথরিটি দেখতেছেন বা অন্য জিনিস দেখতেছেন তখন কিন্তু টুলস এর মধ্যে আসতেছে। সো টুলস এর মধ্যে আপনি একবারেই সবকিছুর হচ্ছে যে পেয়ে যাবেন, ইনফরমেশন পেয়ে যাবেন, যার জন্য এটা আমি এইটার সাথে বলতেছি। আচ্ছা, সো আপনি দেখলেন যে এস্টিমেটেড ভিজিট খুবই কম, যারা হচ্ছে যে আপনার কম্পিটিটর যারা উপরে আসছে বা সিআরপি তে র্যাঙ্ক করছে, সো এটা বাদ। কিন্তু আপনি যদি দেখেন যে না মোটামুটি যেরকম সার্চ হয় সেই অনুপাতে বেশ ভালো ক্লিক পড়ে বা ভালো এস্টিমেটেড ভিজিট আসে, তাহলে আপনার আরেকটাও টিক মার্ক হইলো বা দেখা যাচ্ছে আরেকটাও হচ্ছে যে পজিটিভ সাইন হইলো যে না এটা আমি নিতে পারি, আপনি আরো একটা স্টেপ আগায় গেলেন। এরপরে যে দেখেন যে আপনার এসিআরপি তে যারা যারা যে কম্পিটিটর গুলো র্যাঙ্ক করছে সেই কম্পিটিটর গুলা আসলে ব্যাকলিংক কয়টা করে তৈরি করছে ওই পেজের জন্য, 500, 1000, 300, 200, 20, 30, 50 না কয়টা। এবার আপনি ভাবেন যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত। যে ওয়েবসাইট হচ্ছে যে মানে প্রথম পেজের ভিতরে আছে, দেখা যাচ্ছে সর্বনিম্ন ডোমেইন খুঁজেন যে সর্বনিম্ন ডোমেইন কার আছে, দেখলেন যে একজনের আছে 37, কথার কথা। সো আপনি এবার একটু বুঝতে চেষ্টা করেন যে আপনার যে সাইট ওই সাইটের ডোমেইন অথরিটি আপনি 37 বানাইতে পারবেন কি?
যদি মনে করেন যে না আমার ডোমেইন অথরিটি, আমার সাইটের ডোমেইন অথরিটি বা আমার বায়ার যে বা এটা অনেক কম 4 5 6, ওইটা আমি 30 37 হুট করে বানাইতে পারবো না বা খুব ইজিলি বানাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটা কিন্তু তখন আপনার নেয়ার মতো যোগ্য হইল না। কিন্তু আপনি যদি দেখেন যে না আমার বানানোর মতো পসিবিলিটিস আছে, তাহলে আপনি আরো একটা ধাপ এগিয়ে গেলেন। এরপরে খেয়াল করেন যে যে ওই যে কয়টা লিংক করা আছে সর্বোচ্চ লিংকটা আপনি খেয়াল করেন যে একজন 40টা লিংক করছে, বাকি এভারেজে কেউ 5টা 7টা, কেউ 10টা, কেউ 12টা, কেউ 15টা এরকম লিংক করছে। তো ওই যে সর্বোচ্চ 50টা লিংক করছে, আপনি সে 100 পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে 80 বা 90টা লিংক করতে পারবেন কিনা। যদি পারেন, যদি আপনার পসিবিলিটিস থাকে, কারণ আপনার সাইট বা আপনার হচ্ছে যে বায়ারের সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট আপনি তো নিজে অবশ্যই জানবেন, কারণ ওর সাইট তো আপনি নিয়ে নিছেন লিংক আগের থেকে, নিয়ে আপনি দেখে নিছেন যে হ্যাঁ আচ্ছা তাহলে এই নিস এই টপিক আপনি তো দেখে নিছেন। তো তার সাইটের যে লিংক সেটা নিয়ে আপনি রিসার্চও করে ফেলছেন যে ও আচ্ছা তাহলে ডোমেইন অথরিটি এত আছে এই কাহিনী। তো এইটা দেখে নেওয়ার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ও যত দিনে 100 লিংক করে ফেলবে ততদিন পর্যন্ত আমি কিন্তু আসলে 90টা হইলেও লিংক করতে পারবো। এখন এই লিংক করার মানে এইটা না যে আপনি যেখানে সেখানে গিয়ে লিংক তৈরি করে ফেললেন। লিংক কিন্তু ইন্ডেক্সড হয়। ইন্ডেক্স মানে হচ্ছে গুগল ওইটা ক্রল করে এবং বুঝতে পারে যে হ্যাঁ এটা লিংক হয়েছে, তখনই কিন্তু এই লিংক গুলা কাউন্ট হয়। এই যে দেখেন এরাও কিন্তু এখানে লিংক করছে, অবশ্যই লিংক করছে, না করলে এই যে এর ভিতরে গেলাম, এর ভিতরে লিংক করা রয়েছে না, এই যে একটা লিংক করা রয়েছে। তারপরে আমরা যদি আরো নিচে যাই রেফারিং, এই যে একটা লিংক করা রয়েছে। তারপরে হচ্ছে যদি যাই এই একটা লিংক করা আছে। আমরা যদি এইটার মধ্যে যাই তো এটার মধ্যেও কিন্তু লিংক করা আছে, এই যে একটা লিংক, এই একটা লিংক, তারপরে হচ্ছে এই একটা লিংক, এই একটা লিংক, সবগুলো কিন্তু আলাদা আলাদা লিংক করা আছে। কিন্তু আমার এখানে কেন দেখাচ্ছে না, এখানে লিংক কেন দেখাচ্ছে না, দেখাচ্ছে না কারণ হচ্ছে মাত্র 3 ঘন্টা আগে, মাত্র 12 ঘন্টা আগে বা 3 দিন আগে এটা লেখা। তো লিংক গুলো এখনো ইন্ডেক্সড হয়নি, এই জন্য দেখাচ্ছে না। কিন্তু আইএমডিবিটা তাহলে কেন দেখাচ্ছে ভাই, কারণ আইএমডিবি এর আগে হয়তোবা 2017 সালের যেটা আছে, 2017 সাল, তো সেইটা লিংক করছিল এবং সেটা 3 ঘন্টা আগে তারা আপডেট করছে বা 3 ঘন্টা আগে কেউ একজন হচ্ছে যে রিভিউ ভালোটা দিছে, যার জন্য তার যে লিঙ্ক গুলা করছিল সেই লিঙ্ক গুলা এখানে ইন্ডেক্স হয়ে আছে বা গুগল অলরেডি ক্রল করে ফেলছে, যার জন্য এখানে দেখাচ্ছে। সো হইতে পারে প্রথমটা আপনার 200 লিঙ্ক কিন্তু অলরেডি করে ফেলছে, হইতে পারে এ 300 লিঙ্ক করে ফেলছে, হইতে পারে এ ওই 200 300 না এর 700 লিঙ্ক করে ফেলছে। লিঙ্ক করা মানে কি সে আগে চলে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু প্যারামিটার গুলো আপনাকে একটু ফলো করতে হবে, এই জিনিসটা এই প্র্যাকটিসটাই হচ্ছে যে কিওয়ার্ড সিলেকশনের মূল। যে আপনি যখন একজনকে প্রফেশনালি দিবেন তখন আপনাকে চিন্তা করতে হবে, সব দিক মিলিয়ে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় কোন জায়গায় কোন কোন পসিবিলিটিস গুলা টোটালি এফোর্ড করতে পারি, কোন কোন পসিবিলিটিস গুলা একদম সরাসরি মূল জেনুইন যে কাজটা আছে সেই কাজে পরিবর্তন করতে পারি বা রূপান্তর করতে পারি। এই স্ট্র্যাটেজি আপনি যতক্ষণে প্র্যাকটিস করতে 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 আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ জাস্ট পানির মতো হয়ে যাবে। আপনার কাছে একটা টপিক একজন দিবে, আপনি জাস্ট সার্চ করবেন, টুলসের মধ্যে যাবেন, হ্যাঁ করতে হয়, আপনি করে ফেলবেন। ঠিক আছে, ওকে। সো আমাদের ক্লাস কিন্তু মোটামুটি এইটুকুই, আমরা আজকে যেটুকু করলাম। হ্যাঁ, তো আমি জানি যে আপনাদের মাথার উপর দিয়ে গেছে টোটালি, আপনারা অনেকেই কিছু কিছু বুঝছেন, কিছু কিছু বোঝেন নাই। কোন কোন প্যারামিটার গুলো খেয়াল রাখতে হবে আপনার মাথায় শুধু সেইগুলো আছে যে আচ্ছা ডোমেইন অথরিটি কম কি বেশি সেটা দেখতে হয়। আমি আসলে লিঙ্কিং গুলা করা থাকবে সেইগুলো আর একটু দেখতে হবে যে হ্যাঁ লিঙ্ক করা আছে কিনা। ও আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা এরকম। তো চলেন আপনাদের জন্য আমি আরো একটা সার্চ করি, আরেকটুখানি বুঝি আমরা একটু সার্চ করি এখানে। আমার প্রিয় জিনিস ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা আমার খুব ভাল লাগে। তো আমি একটুখানি দেই। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি, আচ্ছা মেলবোর্ন দেয়া যাক। একদম নির্দিষ্ট কান্ট্রি বা নির্দিষ্ট হচ্ছে গিয়ে শহর সিলেক্ট করে দিছি আমি। দেখেন এইটা নিয়ে দেখা যাচ্ছে আমি কন্টেন্ট লিখবো। দেখেন এটা সার্চ ভলিউম কত, মান্থলি 10। আচ্ছা
আমি এটা একটা কাজ করি, এটা ইউনাইটেড স্টেট না দিয়ে মেলবোর্ন যেহেতু দেওয়া আছে, মেলবোর্ন কোনটা? মেলবোর্ন, ভাই কেউ একজন বলেন মেলবোর্ন কোন দেশে? অস্ট্রেলিয়া। ওকে ওকে, অস্ট্রেলিয়া। সো আমরা একটু দেই। ওকে, দেখেন 10 ছিল 90-তে চলে আসছে, বাহ ভাই। এসডি দেখেন 16 না, ঠিক আছে। সিপিসি দেখেন 19.57, ওকে। তার মানে হচ্ছে আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে মানুষজন একদম পুরা এই কিওয়ার্ডের জন্যও কিন্তু এই যে অ্যাড দিচ্ছে, পুরা অ্যাড ভর্তি, একটা দুইটা তিনটা চারটা, এইগুলো অ্যাডের জন্য মারামারি করে মানুষ। অ্যাডের বিষয়ে আমি একটু পরে আসতেছি, আমরা যেহেতু এসইও নিয়ে কথা বলতেছি তো এসইওটা বুঝিনি। আচ্ছা, এখন দেখেন প্রথম যেটা আছে, দেখছেন অথরিটি কত 32, কিন্তু সে 1 নম্বরে। অ্যাড গুলা কিন্তু আমাদের কম্পিটিটর না ভাই, আমি যদি এখন ধরি সবগুলো আমার কম্পিটিটর, আমি পুরো কম্পিটিটর সবগুলো ধরে নিছি সাপোজ। এখন দেখেন প্রথম যে আছে একদম প্রথম, তার দাম একটু দেখি। প্রথম কে আছে? এইটা আছে, কন কি কন্টেভো আচ্ছা যাই হোক। সো এটা কত? 32 ডোমেইন অথরিটি, 1 নাম্বার। এস্টিমেটেড ভিজিট কত হয় এর? 142। এর রেফারিং ডোমেইন কয়টা লিংক করা আছে? একটা। ওকে, একটা লিংক ব্যাক আছে, খুবই ভালো কথা। ঠিক আছে, দুইটাতে দ্বিতীয়টাতে গেলাম, এর ডোমেইন অথরিটি কত আছে? 29। এস্টিমেটেড ভিজিট একটাও নেই, 0 ডোমেইন লিংক। তার মানে 29 ডোমেইন অথরিটি যেটা আছে কম আছে। এস্টিমেটেড ভিজিট যেহেতু হয় না, আর হওয়ার দরকার নেই। লিংক কয়টা করা? একটাও করা নেই, খুবই ভালো। দেখেন আমরা 3 নাম্বারে, মাত্র 3 নাম্বারে দেখছেন ডোমেইন অথরিটি যে 13 আছে, কে আছে? 13। এই 13-এ এস্টিমেটেড ভিজিট হচ্ছে কয়টা? 19। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ভাবে এইটা কিন্তু র‍্যাংক হইছে। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বারে, কোনো না কোনো জায়গায় হয়তোবা এই জিনিসটাই, এই যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো মেইনটেইন করেই তারা কিন্তু 1 নাম্বারে থাকতেও পারে বা 2 নাম্বারে থাকতে পারে। যার জন্যে তারা কিছু না হইলেও 19 জন করে ভিজিট পাচ্ছে। তো দেখেন এখানে আমরা 3 নাম্বারে যেখানে পাচ্ছি, 3 নাম্বারের এখানে দেখাচ্ছে কি যে সে এইটার জন্য 5 নাম্বার পজিশন, আর একটা 5 নাম্বার, আর একটার জন্য 7 নাম্বার, একটার জন্য 11 নাম্বার, একটার জন্য 8 নাম্বার পজিশনে আছে। এস্টিমেটেড ভিজিট একটার জন্য 3 জন আসে, আর একটার জন্য 3 জন, তারপরে একটার জন্য 2 জন, একজন। এসডি সবগুলার কম। আচ্ছা, খুবই ভালো কথা। এর লিংক একটা করেনি। আচ্ছা, এটার কত আছে? 29 আছে। এটার লিংক 2টা করছে। ঠিক আছে। এস্টিমেটেড ভিজিট দেখেন 223 জন। আমরা 3 নাম্বার বা 4 নাম্বারটা দেখছি এস্টিমেটেড ভিজিট 19 জন। কিন্তু এইটার এস্টিমেটেড ভিজিট দেখতেছি আমরা 223 জন। তার মানে কোনো না কোনো কিওয়ার্ডের জন্য সে পজিশন নাম্বার 1 এ আছে। আছে না? দেখেন ফেসবুক মার্কেটিং মেলবোর্ন, এটা দিয়ে কিন্তু পজিশন সে 1 এ আছে। এস্টিমেটেড ভিজিট কত তার? 23। তো আমরা দিছি কত? এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন, আমরা টোটালি একদম মেলবোর্নই করে দিছি। আর সে এজেন্সি দেয় নাই, সে ফেসবুক মার্কেটিং মেলবোর্ন দিছে। অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন না, মার্কেটিং মেলবোর্ন। দেখেন আপনি এখান থেকেও কিন্তু একটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এটার এসডি কত? 17। আপনি এইটা নিয়েও পরে সার্চ করতে পারেন একই ভাবে, যে এইটাতে তো সে 1 নাম্বার পজিশনে আছে, তার ডোমেইন অথরিটিও 29 আছে, তাহলে কেন আপনি পারবেন না? দেখছেন? সো 33, 26, 23, আচ্ছা 24টা, 10টা, 5টা, ওকে নাইস। আমরা এস্টিমেটেড ভিজিটও দেখলাম 105, 42, 130 মোটামুটির মতো আছে। তো আমরা খেয়াল করলাম যতগুলো আমরা প্রথম পেজের মধ্যে পাচ্ছি সবগুলারই কিন্তু মোটামুটি ডোমেইন অথরিটি খুবই কম। এস্টিমেটেড ভিজিট বেশ কি বলা চলে, আসলে আসলে ডিসেন্ট বলা চলে, মানে মোটামুটির কাছাকাছি, খুব ভালো না খুব খারাপও না। কারণ এটার মান্থলি সার্চ একদম এইটা দিয়েই মান্থলি সার্চ হয় 90, কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রথম যে আছে ওর ভিজিট ওইটাতে এসে পাই না। হয়তোবা এইটার আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে এই সাইটটা নিয়ে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আসলে সে কোনটার জন্য প্রথম পেজে আছে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু প্রথমে যে আছে সে কিন্তু 142টা পাই। 142টা কিসের জন্য পাই আমরা একটু দেখি। আমরা এখানে সার্চ ভলিউম দেখতেছি 90, সে পাচ্ছে 42 জন, কিভাবে সম্ভব? তো
ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন, ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন, দেখেন এটার জন্য সে 9 জন পাচ্ছে, 90 জনে 9 জন। আচ্ছা, অ্যাড এজেন্সি, এই যে অ্যাডভার্টাইজিং, এটার ফ্রেজ বা ফ্রেজিং অ্যাড, শুধু অ্যাডভার্টাইজিং মেলবোর্ন, আপনার এজেন্সি নাই বা এজেন্সি বাদ, এইটার জন্য সে র্যাঙ্ক করছে 4 নম্বরে, র্যাঙ্ক করছে কোন জায়গায় 5। তো আপনি যখন এইভাবে সুন্দর করে একটা টাইটেল অপটিমাইজ করবেন কয়েকটা কিওয়ার্ড দিয়ে, তখন এইভাবে আপনার র্যাঙ্ক কোন কোন কিওয়ার্ডের জন্য কোন কোন পজিশন এইভাবে সিলেক্ট হয়ে যাবে বা আপনি পজিশন একবার করতে পারবেন। ঠিক আছে, শুধু আপনাকে কিওয়ার্ড গুলা বেছে নিতে হবে। এখন এই যে যে কিওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কিওয়ার্ডটা টোটালি মানুষজন যে এইটা লিখেই এইভাবে সার্চ দিয়েছে তা কিন্তু না। হয়তো অনেকে লিখেছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, অনেকে লিখেছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি, কেউ দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাড এজেন্সি মেলবোর্ন লিখেছে, কেউ দেখা যাচ্ছে ফেসবুক অ্যাড এজেন্সি অস্ট্রেলিয়া লিখেছে। এইভাবেই কিন্তু এসছে। কিন্তু আমরা যখন কিওয়ার্ডটা রিসার্চ করছি এবং ওর একটা পসিবিলিটিস পাইছি যে হ্যাঁ এইটা দিয়ে আমরা মোটামুটি র্যাঙ্ক করিয়ে আমাদের যে টার্গেটেড যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে পাইতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডটা সিলেক্টেড হয়েছে যে হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। তো এখন এর পিছনে যদি আমি দিয়ে দিই যে এজেন্সির পরে দিয়ে দিই অস্ট্রেলিয়া এবং মেলবোর্ন, তাহলে এই যে এজেন্সি অস্ট্রেলিয়া যারা খুঁজে তারা পাবে না? অবশ্যই পাবে। এইটা অপটিমাইজেশন। কিন্তু আপনি যখন এইটা সিলেক্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি এইটা দিয়ে সিলেক্ট করেন, মোট সিলেক্ট করে নিয়ে যে আপনি টুলসে দেন, তাহলে মেলবোর্ন আসবে, অস্ট্রেলিয়া আসবে, স্মল বিজনেস আসবে, অ্যাড স্পেশালিস্ট এরকম আসবে, প্রাইসিং আসবে, লিড জেনারেশন এজেন্সি আসবে, এরকম অনেকগুলো আসবে। বা দেখা যাচ্ছে যে মেলবোর্নের জায়গায় সিডনি আসতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আপনার গোল্ড কোস্ট আসতে পারে, আম, অন্য আরেকটা শহরের নাম আসতে পারে। ঠিক আছে, তো ওইগুলার মধ্যে থেকে ওইগুলা হবে আপনার রিলেটেড কিওয়ার্ড, কিন্তু ফোকাসিং কিওয়ার্ড তখন কি হয়ে যাচ্ছে? ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি, এটা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে মানে ফোকাস কিওয়ার্ড। এখন ওই ফোকাস কিওয়ার্ড যদি আপনি মানি কিওয়ার্ডে পরিবর্তন করতে চান, তাহলে আপনার এর সাথে মেলবোর্ন লাগাইতে হচ্ছে। কেন লাগাইতে হচ্ছে? আপনার যে এজেন্সি আছে বা আপনার যে বায়ারের যে এজেন্সি আছে, সেই এজেন্সিটা হয়তোবা মেলবোর্নে অবস্থিত। কথার কথা, তারা মেলবোর্নে বিজনেস করে। মেলবোর্নের একজন আপনাকে দিল যে আমার কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন কিন্তু এইটা হয়ে যাবে আপনার টোটালি সেই বায়ারের জন্য মানি কিওয়ার্ড। কারণ এখানে সে প্রত্যেকটা জিনিসের পাচ্ছে। দেখেন, সে যদি মেলবোর্ন দেয়, কেউ যদি অস্ট্রেলিয়া লিখেও সার্চ করে, তারপরেও কিন্তু এই মেলবোর্ন লিখে যারা যারা টাইটেল করছে না, তাদেরটাও র্যাঙ্ক হওয়া পসিবল। তার কারণ এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি বা মেলবোর্ন অস্ট্রেলিয়ার জন্য, এটা গুগল বুঝে নেবে। ঠিক আছে, তো আমরা এটা নিতে পারি। কেন নিতে পারি? এইটা মূল, যদি আমরা এইটাই ধরি, তাহলে এইটার হচ্ছে যে ভলিউম আছে 90, সিপিসি আছে হচ্ছে যে বেশ ভালো, আচ্ছা এসডি কম আছে 16 মতো আছে। আমরা একটু এস্টিমেটেড ভিজিট এটারটা পুরোটা দেখে নিব কোন একটা টুলস এর মধ্যে দিয়ে, যে এস্টিমেটেড ভিজিট এই 90টার মধ্যে দেখা যাচ্ছে যে 30টা বা 35টা বা 40টা আছে কিনা, এরকমটাই এটা ডিসেন্ট ভলিউম আছে কিনা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে তারপরে আমরা এসিআরপি তে দেখবো যে কারা কারা আমার কম্পিটিটর আছে। ওই কম্পিটিটর গুলোর কি আমি কিন্তু রিকোয়ারমেন্ট সবগুলো দেখতে পাচ্ছি যে ডোমেইন অথরিটি 32 কম, 29 কম, 13 এটা এসছে, এটা অনেক কম কিন্তু তারপরে এটা র্যাঙ্ক হয়েছে। তারপরে 29 আছে, এটা র্যাঙ্ক হয়েছে। তারপরে 33 আছে, 26 আছে, 23 আছে, 32 আছে, 13 আছে আবার। তো এখানে সর্বোচ্চ যার হচ্ছে গিয়ে ডোমেইন অথরিটি আছে, তারটা আমি একটু খুঁজে বের করি। 32, 29, 13, 29, আচ্ছা 33 সম্ভবত এইটাই হচ্ছে সব থেকে বেশি ডিজিটাল ইগলস এর। আচ্ছা, তাদেরও এস্টিমেটেড ভিজিট বেশ বেশি, 343 এর মতো। আচ্ছা, তারা লিংক করছে কয়টা? 5টা। তো এখানে আমি একটু সর্বোচ্চ লিংক কাদের আছে এটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, একটা লিংকস 00, 2টা, 5টা, এটা 24টা, 10টা, একটা একটা। আচ্ছা, সবার এই একটা একটা আছে মানে যে আসলে একটাই থেকে যাবে এরকম কিছু না। আম, আমরা একটু দেখে নেবো আগে যে তারা লিংক গুলো আসলে কোন জায়গায় করছে, তাতে আমাদের একটু ধারণা হবে যে লিংকের পরে বাড়বে কি বাড়বে না। আচ্ছা, তারা এখান থেকে একটা লিংক পাইছে যেটা ডোমেইন অথরিটি 11, ডোমেইন অথরিটি 11 থেকে লিংক পাইছে 31, বাহ ফাইন। 54 ডোমেইন অথরিটি থেকে যে লিংক পাইছে তার অথরিটি 13, অবশ্যই এটা ভালো কাজ করবে। আচ্ছা,
তারপরে হচ্ছে গিয়ে ওকে, এই লিঙ্ক পাইনি। সো আমরা ধরে নিতে পারি যে এরপরে আরো এরকম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ কোয়ালিটি যে 10টা, 5টা, 4টা, সর্বোচ্চ একটা আছে হচ্ছে যে 24টা। হ্যাঁ, তার মানে হইলো এই যারা 5-এ আছে, 10-এ আছে, 1-এ আছে, 2-এ আছে, তারা ওই সর্বোচ্চ গেলেও 30 পর্যন্ত যাইতে পারবে, তার বেশি যাইতে পারবে না বা যাওয়ার চেষ্টাও করবে না। সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে আমি 20 থেকে 30-এর মধ্যে লিংক করাইতে পারবো কিনা। এখন আমার যদি ডোমেইন অথরিটি হয় 20, 22, বা দেখা যাচ্ছে এই যে 13-তেও হচ্ছে যে মানে করছে, র্যাঙ্ক করছে, সেক্ষেত্রে আমার যদি হয় 10, 12, তার মানে আমি কিন্তু লিংক এটা বিল্ড করতে পারবো, রেডিও করাইতে পারবো 20 থেকে 30-এর মধ্যে, বা 20টা থেকে 30টা, যেটাই বলেন। সো ওইটার মধ্যে আমি লিংক করাই ফেলতে আমার হচ্ছে কি ডোমেইন অথরিটি বাড়ার চান্স থাকবে, এবং সাথে সাথে আমি যে এই যে কিওয়ার্ডটা নিচ্ছি, এই কিওয়ার্ডটা কিন্তু আমার র্যাঙ্ক করতেও হেল্প করবে। সো দেখেন এই যে অস্ট্রেলিয়া আছে, এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, যে শুধু একদম সরাসরি ফেসবুক মার্কেটিং মেলবোর্ন আছে, ফেসবুক মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং এর যে ম্যানেজমেন্ট, এটা এক্সট্রা যোগ করে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস এজেন্সি দিছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি দিছে, মার্কেটিং এজেন্সি দিছে। তো আমরা একটু প্রথমের দিকে যাই যে একদম এক্সাক্ট ম্যাচ আছে কিনা দেখি। ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন, দেখেন একদম এক্সাক্ট ম্যাচ। সো আমরা যদি নিতে যাই, হ্যাঁ আছে একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন আছে। দেখেন তার মানে 1টা, 2টা, 3টা, এই 3টা পর পর যেটা আছে একদম এক্সাক্ট ম্যাচ আছে। তারপর থেকে যেগুলো পাচ্ছি আমরা, সেগুলো কিন্তু এক্সাক্ট ম্যাচ কোনোটারই নেই। এই একটা আছে, তার সাথে ওই যে সাইটের যোগ করে দেওয়া আছে, ডোমেইন অথরিটি কম, ভিজিট তাও মোটামুটি আছে, ওরা র্যাঙ্ক এই জন্য করছে। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এই একটা আছে একদম এক্সাক্ট ম্যাচ, এরাও ডোমেইন অথরিটি খুবই কম, যার জন্য এরা ভিজিট কিছু না কিছু পাচ্ছে, এবং হচ্ছে গিয়ে র্যাঙ্ক করানো সম্ভব হয়েছে। সো আমরা এটা এক্সাক্ট ম্যাচ দিলেই হবে। মানে টোটালি আমরা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি মেলবোর্ন দেই, তাহলে এটা আমাদের পারফেক্ট কিওয়ার্ড বা পারফেক্ট চয়েস, যেটাই বলতে পারেন। সো আমরা কিন্তু এই কিওয়ার্ডটা নিতে পারি। এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের কাজে লাগবে, র্যাঙ্ক করতেও হেল্প করবে। এটা আপনি গ্যারান্টি দিয়ে 80 to 85% বলতে পারেন যে হ্যাঁ এটা র্যাঙ্ক করবে, বা র্যাঙ্ক করার একটা পসিবিলিটি আছে বা চান্স আছে। ঠিক আছে? তো আমরা যদি এখন দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজেও আমরা একটু দেখে আসি কি অবস্থা আছে। আচ্ছা, দ্বিতীয় পেজে যদি যাই আমরা, একটু লোড নিক। ওকে, দ্বিতীয় পেজের ডোমেইন দেখেন একটা 38, অনেক বেশি, একটা 26, একটা 20, 28, তারপরে 8, 10, দেখছেন 8, 10-এও কিন্তু করছে, তাদেরও কিন্তু এস্টিমেটেড ভিজিট শুরু হয়েছে 9, 8 থেকেও 33, 28-এ 25, 20-এ হচ্ছে 21। হ্যাঁ, মানে তাদের কোনো লিংক নেই, হয়তো বা লিংক করতে দিছে তারা, এখনো ইন্ডেক্সড হয় নাই। সো আপনি কিন্তু এটা নিয়ে বুঝেই যাচ্ছেন টোটালি যে হ্যাঁ আপনি এই কিওয়ার্ডটা সরাসরি ইউজ করে আপনারটা সুন্দর করে কিছু লিংক বিল্ডিং করলেন, ইন্টারনাল কয়েকটা রেফারিং জায়গা থেকে গেস্ট পোস্টিং এর মাধ্যমে দেখা যাচ্ছে এক্সটার্নাল লিংক নিয়ে আসলেন আপনার ওই পেজের মধ্যে। আহ কোনোটা দেখা যাচ্ছে যে ফেসবুক বা আদার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটু পোস্ট করলেন লিংক সহ, সেখান থেকে কিছু ট্রাফিক নিয়ে আসলেন। এসইওর হচ্ছে যে অপটিমাইজেশন করে দেখা যাচ্ছে আপনি একটা সুন্দর একটা টাইটেল তৈরি করলেন, সেই টাইটেলের ভিতরে অনেকগুলো কথা থাকতে পারে, যেরকম আম, মানুষজন দিয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, আমরা দিয়েছি ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো সেখানে আপনি এখানে অস্ট্রেলিয়া দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন স্মল বিজনেসের জন্য করবেন, তাহলে ওইটা আরো ছোট নিশ হয়ে গেল। আপনি একদম শুধুমাত্র স্মল বিজনেসের জন্য করেন, তো যারা স্মল বিজনেসের জন্য খুঁজবে তারা আপনাকে পাবে, আপনি এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এর আনুষঙ্গিক যেরকম আছে যে এইটা নিয়ে যদি কেউ একটা কন্টেন্ট লিখতে চায়, তাহলে আপনাকে কিছু রিলেটেড কিওয়ার্ড তো প্রোভাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি প্রোভাইড করবেন? সেক্ষেত্রে আপনি প্রোভাইড করতে পারেন প্রাইসিং, কারণ যখন একজন এইটা খুঁজতে আসবে যে এজেন্সি কারা আছে মেলবোর্নের ভিতরে, তো তারা তো অবশ্যই পড়বে যে কি সার্ভিস আছে, কি টাইপের সার্ভিস দেয়, কেমন ভাবে দেয়, কোন কোন স্টেপ ফলো করে। এখন তার যদি ওইগুলো পছন্দ হয়, সে তো অবশ্যই জানতে চাইবে যে ভাই তাহলে প্রাইস কত।
সো আপনি প্রাইসিং দিতে পারেন, টোটালি এখান থেকে প্রাইসিং দিতে পারেন। ঠিক আছে, সো তারপরে হচ্ছে গিয়ে সার্ভিস কোনগুলো আছে আপনি দেখা যাচ্ছে সার্ভিসটাও দিতে পারেন, যে ওই যে যেরকম দেয় না সার্ভিস উই অফার, বা আমরা যে সকল সার্ভিস দেই এরকম টাইপের কিছু একটা টাইটেল, হ্যাঁ, ওগুলো আপনি দিতে পারেন। তো এই হচ্ছে মূল স্ট্র্যাটেজি বা প্রক্রিয়া, যেটা আমি যতভাবেই আপনাকে বুঝাই না কেন আপনি আম, ঠিক ঠিক মানে ওইটাই মনে করে রেখে এবং ওইটাই মেইনটেইন করে আপনি কিওয়ার্ড যদি রিসার্চ করেন, কখনোই কিওয়ার্ড রিসার্চ অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি যদি এটার 100টা উদাহরণও দেই, তাও কিন্তু আপনি পুরোপুরি বাকি যে 100টাও আপনাকে যদি আমি করতে দিই, আপনি প্রথমেই শিওরলি করতে পারবেন না। এর জন্য আপনার দরকার হবে প্র্যাকটিস। নিজে নিজে বসে বসে কোনো কোনো টপিক সিলেক্ট করবেন, কোনো নিশ সিলেক্ট করবেন, করার পরে আপনার যে রিকোয়ারমেন্টস আছে ওই নিশের বা ওই আপনি যেটা করতে যাচ্ছেন সেটা ওয়েব কন্টেন্ট হোক, এটা যেরকম ওয়েব কন্টেন্টের জন্য বা সাইটকে আসলে মানে সাইটের পেজকে র্যাঙ্ক করানোর জন্য, যে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং করি, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটা এজেন্সি, আমরা ফেসবুকের অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসাবে কাজ করি মেলবোর্নে। এই যে অনেকগুলো কথা আসলো না, এই হিসাবগুলো করে আমরা গুগলের উপরে র্যাঙ্ক করাতে চাই। সো এইটা হচ্ছে সার্ভিস সেলিং সাইট। এই টাইপ যে যারা ইউজ করে তারা সার্ভিস সেল করে। কি সার্ভিস সেল করে? ডিজিটাল সার্ভিস, যেরকম ফেসবুক অ্যাডভার্টাইজিং করে দেয় তারা। আচ্ছা, সো এইভাবে কিছু কিছু টপিক, কিছু কিছু নিশ, কিছু কিছু কিওয়ার্ড আপনি সিলেক্ট করেন, করার পরে ওইটার ভিতরে আরো ডেপথে যান, ওইগুলা একটু অ্যানালাইসিস করেন, করার পরে গিয়ে আপনি এই যে যেগুলো আপনাকে দেখালাম যে ডোমেইন অথরিটি কেমন আছে, এস্টিমেটেড ভিজিট কেমন আছে, এইগুলো একটু দেখতে চেষ্টা করেন। আর আপনি যদি নিজের সাইট সম্পর্কে না জানেন, তাহলে দেখা যাচ্ছে এই যে আমরা যেরকম যাচ্ছিলাম ওয়েবসাইট এসইও চেকার, এই যে এর আগের দিন লিখলাম ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট এসইও চেকার, এখানে আপনি চলে যান। যাওয়ার পরে এই যে ডোমেইন অথরিটি চেকার যেটা আছে, এই যে ডোমেইন অথরিটি চেকার, আপনি এখানে চলে যান। গিয়ে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম দেখেন, ওয়েবসাইটের নাম কি দিলেন, দেখা যাচ্ছে google.com দিলাম আমি। আপনার ওয়েবসাইট আপনি গুগলের সিইও google.com দিলেন, দেওয়ার পরে আপনি চেক করেন। আচ্ছা, এতদিন পরে আবার মনে হয়েছে যে আমি আসলে হিউম্যান বিং না রোবট, মানে কথা। আচ্ছা, এই যে কত ডিএ আছে, কত পিএ আছে, আপনি আপনার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেটা সকল ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে টোটাল ব্যাকলিংকস কয়টা করা আছে, কোয়ালিটি ব্যাকলিংকস কত আছে, পার্সেন্টেজ অফ কোয়ালিটি ব্যাকলিংকস কত, এই যে হচ্ছে যে এই যে আপনার কি বলে মোস্ট ট্রাস্ট কত, স্প্যাম স্কোর কত, হ্যাঁ, সবগুলো যে আছে না, এগুলো আপনি দেখে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেহেতু আমরা র্যাঙ্কিং নিয়ে কথা বলতেছি এবং আগামীতে আমরা অন পেজ এসইও ধরবো, সো এই ক্ষেত্রে জেনে রাখেন, সেটা হচ্ছে আপনি কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করার সাথে সাথে বা একটা পেজের মধ্যে একটা কন্টেন্ট দেওয়ার সাথে সাথে আপনার ওইটা র্যাঙ্ক হবে না। কেন হবে না? ভাই 3 ঘন্টা আগে পোস্ট করছে সেটা র্যাঙ্ক হয়ে গেছে আর আমারটা র্যাঙ্ক হবে না? তাদের যে 3 ঘন্টা আগে যেটা পোস্ট করছে, তাদের যে সাইটটা আছে, সেই সাইটটার যে এজ মানে ডোমেইন কত বছর আগে কিনছে সেটাও ম্যাটার করে এসইও র্যাঙ্কিং এ। সো আপনি যদি একদম নতুন একটা সাইট মাত্র কিনছেন 2 থেকে 3 মাস, আপনার ওইটা মিনিমাম 6 থেকে 7 মাস লেগে যাবে সাইটটা কোনো না কোনো একটা পেজ, যদি আপনি এইভাবে কিওয়ার্ডটা ভালোভাবে সিলেকশন করতে পারেন সেই কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক হওয়ার জন্য। আস্তে আস্তে মানে মোটামুটি 6 থেকে 7 মাসে আপনার কোনো না কোনো একটা পেজ হয়তো বা র্যাঙ্ক হবে। সেটা দ্বিতীয় পেজে হইলেও হইতে পারে, প্রথম পেজে হইলে তো আরো ভালো। এটার একটা পসিবিলিটিস থাকে। সাধারণত আমরা 6 মাস ধরে রাখি, তবে একেবারেই যাদের নতুন, টোটালি যারা কিওয়ার্ড খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারে না, তো সেক্ষেত্রে আসলে বলাটা মুশকিল যে কতদিনের ভিতরে র্যাঙ্ক হবে। সো যাদের কন্টেন্ট কোয়ালিটি ফুল না কিন্তু খুব ভালো কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিছে, যে হ্যাঁ এই টাইপ কিওয়ার্ড একদম এক্সাক্ট খুব ভালো কিওয়ার্ড নিছে, সো ওই কিওয়ার্ড গুলো দিয়ে সে পেজের মধ্যে দিছে,
ওই পেজও কিন্তু র্যাঙ্ক হবে না। মোটামুটি একটা কোয়ালিটিফুল কিছু না কিছু লেখা এরকম কন্টেন্ট ওই পেজের মধ্যে থাকতে হবে। তো অনেকগুলো প্যারামিটারের পরেই আপনার এটা র্যাঙ্ক করে। কিন্তু যেহেতু আমরা কিওয়ার্ড খুঁজতেছি যে কোন কিওয়ার্ডটা আমাদের নিতে হবে, সেই ক্ষেত্রে আসলে এই কিওয়ার্ড সার্চ করার পরে টুলসের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর সাথে এসইআরপি যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সবাই খেয়াল রাখবেন এবং মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ব্লগার সাইট দিয়ে যদি সাইটে ভিজিটরও আসে সেটা কি অ্যাডসেন্স? অবশ্যই পাবেন। blogger.com এ আপনি ওয়ার্ডপ্রেসের চেয়েও আগে আগে অ্যাডসেন্স পাবেন। আপনি একটা কাজ করেন, আপনার জন্য সাজেশন, সেটা হচ্ছে আমরা যেভাবে আর্টিকেল লেখা শিখছি, হ্যাঁ, ওই যেভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করাগুলা শিখছি সবগুলা একটু কাজে লাগান। আপনার যদি মনে হয় যে আপনি বারবার ভিডিওগুলো দেখবো, আপনি বারবার ভিডিওগুলো দেখেন, কোনো সমস্যা নেই। আপনি দেখে আস্তে আস্তে কিছু টাইম নেন, 2টা মাস টাইম নেন। আমি 2টা মাস একটু হার্ড ওয়ার্ক করেন। আপনি চেষ্টা করেন যেন 20টা পোস্ট আপনি লিখতে পারেন। 20টা মোটামুটি আপনার যে নিশ সেই নিশের উপরে আমার কাছে মনে হয় আপনি 2000 ওয়ার্ডের একটু বেশি লিখলে ভালো হয়। মানে ওই ধরেন 1800, 2000, 2200, 2500 এরকম এটা লিখলে বেশি ভালো হয়। সো আপনি ওই টাইপ করে কিওয়ার্ড গুলো একটু ভালো সিলেক্ট করেন, করার পরে আপনি আর্টিকেল গুলো অপটিমাইজ করে লিখে আপনি তারপরে আস্তে আস্তে আগান। প্রতি মাসে আপনি সেকশন বাই সেকশন মানে করে নেবেন যে আমি সপ্তাহে একটা করে পোস্ট করব। আপনার 20টা লেখা আছে, থাকুক, একবারে পোস্ট করবেন না। আপনি একবারে সর্বোচ্চ 10টা প্রথম দিন পোস্ট করে দিবেন। দেওয়ার পরে তারপরে যে যে 10টা থাকলো ওই 10টা আপনি প্রতি সপ্তাহে একটা করে পোস্ট করবেন বা প্রতি 2 সপ্তাহে একটা করে পোস্ট করবেন। হ্যাঁ, সেটা একটা হচ্ছে যে স্কেডিউল বানিয়ে নেবেন আর কি। তো বানিয়ে নেওয়ার পরে আপনি তারপরে হচ্ছে 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আপনি যেরকমই আছে স্কেডিউল একটা বানাইছেন সেই অনুযায়ী আপনি পোস্ট করতে থাকেন একটা একটা করে, ঠিক আছে? এই পোস্ট করলে মোটামুটি আপনি 20 থেকে 25টা আর্টিকেল যদি দেখাই দিতে পারেন, আপনার সাইটের মোটামুটি পজিশন যদি ভালো থাকে এবং কোনো একটা কিওয়ার্ডের জন্য সেটা যদি র‍্যাঙ্ক হয়, আপনি গুগলের কাছে অ্যাডসেন্স চাইলে আপনাকে অ্যাডসেন্স দিবে গুগল। না, বাংলাতে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আপনি বাংলাতে লিখতে পারেন। আমরা হচ্ছে গিয়ে অনেকেই ভাবে এরকম যে ইংলিশের জন্য হয়তো বা অ্যাডসেন্সটা বেশি অ্যাপ্রুভ হয় বা বাংলার জন্য হয় না, তা না। অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য বেশ কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেয়া আছে, তার ভিতরে বাংলাও আছে এবং অন্যতম প্রধান। ইংলিশ, হিন্দি, বাংলা এগুলো তো আরো আমার জানা মতে অ্যাডসেন্স আরো বেশি তাড়াতাড়ি পায়, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না ভাই, আপনি বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার যদি টার্গেট থাকে যে আপনি বাইরের অডিয়েন্স গুলো পিক করবেন, সেই ক্ষেত্রে আপনি বাইরের অডিয়েন্স পিক করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না আমার বাইরের অডিয়েন্স লাগবে না, এই বাংলা ভাষাভাষী যারা আছে তাদেরকে আমি পিক করবো, হ্যাঁ করতেই পারেন। আমার রিসার্চ মতে আপনার উচিত হচ্ছে পশ্চিমবঙ্গ যারা আছে তাদেরও কিন্তু হিউজ একটা অডিয়েন্স আছে এই সবের প্রতি বা যে আছে, তারা হিন্দি পড়ার থেকে যারা পশ্চিমবঙ্গের লোকজন আছে তারা বাংলা পড়তে বা বাংলা যারা বলে তাদের কিছু শুনতে বেশি ভালোবাসে আর কি। সো আপনি তাদেরকে টার্গেট করতে পারেন, আপনি পুরা বাংলাদেশে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন, তাই না? ঠিক আছে। সো ওভারঅল কি হইলো, কিওয়ার্ড আমরা যেভাবে রিসার্চের প্রথম করি, একজন হচ্ছে যে বায়ারের কাছ থেকে আমরা টপিকটা শুনে নেই, সেই টপিকের পরে যে বায়ারের যে ওয়েবসাইট আছে সেটা লিংক চাইবো, টপিকটা শুনে নিব, নেয়ার পরে সে আসলে ওইটা দিয়ে কি করবে সেটা বুঝে নিব বা তার কাছ থেকে শুনে নিব। তার টার্গেটেড কোন অডিয়েন্স হচ্ছে যে আছে সেটা একটু শুনে নিলে বেশি ভালো হয়। তার সাথে শুনে নিব যে সে কোন টার্গেটেড লোকেশনের জন্য এটা র‍্যাঙ্ক করাতে চাচ্ছে। সে যদি বলে না আমি গ্লোবালি র‍্যাঙ্ক করাবো, সেটা কিন্তু একটু মানে কষ্টদায়ক হবে। যে একই রকমের কিওয়ার্ড সেটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে র‍্যাঙ্ক করা সহজ, সেটা কিন্তু আপনার আমেরিকাতে র‍্যাঙ্ক করা কঠিন হবে। আবার দেখা যাচ্ছে জার্মানিতে সহজ হবে, ফ্রান্সে কিন্তু কঠিন হবে, এরকম হতে পারে। সো সেক্ষেত্রে আপনি যদি উনি টার্গেটেড মানে বলে দেয় যে হ্যাঁ আমি এটার জন্য করব,
সেক্ষেত্রে তো আপনার জন্য ভালো হইলো, আপনি করলেন, করার পর প্রথমে সিলেক্ট করলেন কিছু কিছু কিওয়ার্ড, সিলেক্ট করে সেইগুলো টুলস এর মধ্যেও ফেলাইতে পারেন, গুগলে এসে ওইভাবে সার্চ করতে পারেন, করে আপনি দেখে দেখে নিতে পারেন যে হ্যাঁ আসলে এগুলোর কি আছে না আছে। ঠিক আছে, এগুলো দিলেন, দিয়ে তারপরে এইভাবে একটা করে ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করবেন, ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করে ওইটা এক্সেল এ লিখে দিবেন ফোকাস কিওয়ার্ড এইটা, ওইটার হচ্ছে যে রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে আপনি টুলস এর মধ্যে সেটা আপনি ই করে দিবেন। দেখেন এইটা কিন্তু ফোকাস কিওয়ার্ড না, হ্যাঁ এটা টোটালি মানি কিওয়ার্ড, যার জন্য এটা একটাই আছে, এর কিন্তু আর কোনো কিচ্ছু নেই। এটা কিন্তু আমার বের করা কিওয়ার্ড যে হ্যাঁ এটা দিয়ে অবশ্যই র‍্যাঙ্ক করবে, আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কম্পিটিশন হয়তো একটা বা দুইটা বেড়ে যাবে আমার যে বায়ার আছে তার। সো ব্যাপারটা হচ্ছে কি, এটা মানি কিওয়ার্ড, এবং আপনারা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি লিখে দেন তাহলে ওইটা হয়ে যাবে আপনার ফোকাস কিওয়ার্ড। দেখেন আমি যদি এটা লিখে সার্চ দিই কি কি আসে। আচ্ছা, ফেসবুকের এফ কপি হয়নি, খুবই ভালো। আচ্ছা, এইটা তখন আপনার কিন্তু ফোকাস কিওয়ার্ড হয়ে গেল। কিন্তু আপনাকে যে এইরকম খুঁজতে দিচ্ছে, হ্যাঁ তাকে কিন্তু আপনি অবশ্যই বলবেন না যে ভাই এই ফোকাস কিওয়ার্ড ইউজ করেন। এরকম সার্ভিস যারা সেল করে তাদের জন্য কিন্তু মানি কিওয়ার্ড সব থেকে বেশি প্রাধান্য পায়। হ্যাঁ, তার জন্য দেখেন শুধুমাত্র ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি লিখে দিলে টোটালি মান্থলি সার্চ ভলিউম 0 দেখাচ্ছে, কেউ সার্চই করে না, কারণ একদম টোটালি মানি কিওয়ার্ড লিখেই মানুষজন সার্চ করে। সো আপনার জন্য ওইটাই বেস্ট হবে যে আপনি এরকম টাইপের মানি কিওয়ার্ড যেগুলো আছে সেগুলা খুঁজে হচ্ছে আপনার বায়ারকে দিবে। ঠিক আছে, এই যে একটা মানি কিওয়ার্ড এটাও হইতে পারে ফেসবুক অ্যাডস ফর মার্কেটিং এজেন্সি, যারা মার্কেটিং টাইপের এজেন্সি আছে তাদের জন্য যে এগুলো আছে ওইগুলো দেয়। তো এগুলা সিপিসিও ভালো, মাত্র ভলিউম দেখেন মাত্র 10, আপনি এটা দিয়েও করতে পারবেন। সেটা আপনার এই যে নির্ভর করবে। দেখেন প্রথম যেটা আছে নেইল প্যাটেল 86, তারপরে আছে 33, তারপরে 96, তারপরে আছে 38, তারপরে আছে 54, হ্যাঁ তারপরে আছে 41, 65, 69। তাহলে এটা আপনার নেওয়া উচিত হবে কি হবে না সেটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন আগের থেকেই, যে এখানে ডোমেন অথরিটি বেশি আছে। এটা আমাদের যেহেতু যদিও হচ্ছে কি কম্পিটিটর না, কারণ এটাতে ব্লগ লেখা, আমরা তো আর এটা ব্লগ লিখবো না, আমরা এজেন্সির জন্য কিওয়ার্ড সিলেক্ট করতেছি। তো এটাও ব্লগ, এটাও বাদ, এটা ফেসবুকের মধ্যে এটাও বাদ। আচ্ছা, এখান থেকে এটা আমাদের এজেন্সি হইতে পারে। 38 আছে, 129 আছে, দেখেন 746টা লিঙ্ক বিল্ড করা হয়েছে। 54 আছে, 20 আছে, একটা লিঙ্ক বিল্ড করা হয়েছে। 41 আছে, 1 আছে, 5টা লিঙ্ক বিল্ড করা হয়েছে। 65 আছে, 41 আছে, 2টা লিঙ্ক বিল্ড করা হয়েছে। ইনফ্লুয়েন্সার এখানে আছে হচ্ছে কি আপনার 69, 98 এবং 12টা লিঙ্ক বিল্ড করা হয়েছে। তো আমরা এভারেজ কিন্তু দেখতে পাচ্ছি সবগুলা মিনিমাম 45 এর উপরে, তার মানে কিন্তু আমাদের জন্য একটু হার্ড হবে। হ্যাঁ, মাত্র একটা দুইটা, এই দুইটায় আমরা দেখতে পাচ্ছি যে না ডোমেন স্কোর কম, তার মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম হইলো না, আমাদের কিন্তু এটা মিনিমাম ক্যাটাগরিতে চলে গেল। তো ওই কিওয়ার্ডটা কিন্তু আমরা মোটামুটি নিতে পারতেছি না। এইভাবেই এই স্ট্র্যাটেজি আপনাকে মেক করতে হবে, আপনার নিজের স্ট্র্যাটেজি মেক করে আস্তে 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 আগাইতে হবে। এবং এর জন্য সবার একটা করে ব্লগ উচিত, যে ব্লগের ভিতরে আপনি আজকে যে কিওয়ার্ডটা দিচ্ছেন বা যে কিওয়ার্ডটা দিয়ে ইমপ্লিমেন্ট করে মনে করতেছেন যে হ্যাঁ আসলে এটা দিয়ে র‍্যাঙ্ক করা পসিবল, আপনি কিন্তু ওইটার পরে যে কন্টিনিউয়াসলি আরো কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে চাইবেন, আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করতে চাইবেন, এবং সেগুলা দিয়ে কিছু কন্টেন্ট বা আর্টিকেল আপনার ফ্রেন্ড দিয়ে হোক, আপনি যদি নিজে পারেন নিজে লিখে হোক সেখানে পোস্ট করবেন। করার পরে আপনি যদি দেখেন যে না কোনো একটা জায়গায় আপনার লাক ফেভার করছে এবং সেটা গুগলে র‍্যাঙ্ক হয়ে গেছে, আপনার কাছে ভালো লাগবে, মানে ওইটা আসলে ওই খুশিটা আপনি বলে বুঝাইতে পারবেন না, এবং ওই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি কিন্তু তখন আরো বেশি প্রফেশনাল সার্ভিস দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন যারা যারা ক্লাসে জয়েন আছেন তারা আমাদের একটু বলেন আপনাদের পার্সোনালি কোনো প্রশ্ন আছে কিনা, যে এইটা আমার মাথার উপর দিয়ে গেছে, আমি টোটালি বুঝিই নাই আসলে কি করতে হবে, আপনি কি করতে বলছেন, অথবা এইটা এমন কেন করবো এমন কেন করবো না, প্রশ্ন করেন যারা যারা আছেন, আমি প্রশ্ন নিতে চাই ভাই। কারণ কিওয়ার্ডের যে ব্যাপারে শেষ, এরপরে আমরা শুধু কিওয়ার্ডের সাথে লিঙ্ক আছে, আর্টিকেলের সাথে লিঙ্ক আছে এরকম বলবো, যে হ্যাঁ আমরা এরকম শিখছিলাম এরকম টাইপ বলবো, কিন্তু এই ধরনের যে পুরো আলোচনা এটা কিন্তু আর হবে না। ঠিক আছে, বলেন।
আপনাদের কারো প্রশ্ন থাকলে বলেন। আশিক ভাই কোনো প্রশ্ন আছে কিনা যে আসলে কিওয়ার্ডের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, যে কোন এই স্ট্র্যাটেজি হচ্ছে যে ফলো করতে গেলে কোন কোন প্যারামিটার গুলো আমরা খেয়াল রাখতে পারবো, মানে এইটার কোনো আসলে আর কোনো ডাউট আছে কিনা যে না এটা আমি বুঝতে পারিনি? আচ্ছা, থ্যাংক ইউ। সোহাগ ভাইয়া আছেন? গতদিন ডাকছিলাম তারপরে আপনি চলে গেছেন সম্ভবত। ভাই আছি, কিন্তু ভাই আচ্ছা, জি। ছিলাম না, একটু বিজি ছিলাম বুঝছেন, কারণ সন্ধ্যা থেকে ভাই একটু দোকানে কাস্টমার থাকে, একটু বিজি থাকি ভাই সন্ধ্যা আচ্ছা, থেকে। ওকে। সো আপনি ক্লাস তো করছেন মনে হয় আজকে, যতটুকু মানে পারছেন আর কি। আমি প্রথমে একই জিনিস। ছিলাম ভাই, একটু শেষের দিকে ভাই, এখন একটু বিজি ভাই, চলতেছে আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে ভুলে যাবেন না। হুম, ওকে। আচ্ছা, জিলানি ভাই আছেন? জিলানি ভাইয়া আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কোনো ডাউট আছে কিনা, বা আমরা যেটুকু আলোচনা করছি আপনি বুঝতে পারছেন কিনা যে আসলে কি বলতে চাইছি বা কি বোঝাইতে চাইছি? ওকে, তিহান ভাইয়া আছেন? তিহান, জি, আপনি একটু বলেন যে সমস্যা আছে কিনা বা বুঝতে পারেননি এরকম কোনো জায়গা আছে কিনা, যে আসলে আপনাকে কি করতে হবে বা কোন প্যারামিটার ফলো করতে হবে বা কোনটা মাথায় রাখতে হবে। জি, একটু লিখে দেন, লিখে দিলেও সমস্যা নেই, বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আবু বকর ভাইয়া বলেন এবার। হ্যাঁ, ওই আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল কিছুক্ষণ আগে, তো জি, যা কিছু বলছেন তা আমি ছিলাম না তো ইলেকট্রিসিটির জন্য, বাট প্রথম দিয়ে যা দেখাইছেন তা আমি ভাই বুঝতে পারছি। আচ্ছা। আম, আমরা মেইনলি একই জিনিস দুই তিন রকম করে, তিন চার রকম করে বুঝাইছি এবং আগে রিক্যাপের সাথে লিংক করছি যে আসলে ওইটা ওইভাবে করতাম, তার সাথে এটা কিভাবে মিক্স করব বা কিভাবে লিংক করব, ঠিক আছে? আপনি আজকের যে ভিডিওটা এটা একটু অবশ্যই দেখে নিবেন, কষ্ট করে সময় করে, যতটুকু ছিলেন ততটুকু তো আরেকবার দেখবেন, আর যতটুকু ছিলেন না সেটা আরেকবারও দেখবেন, ঠিক আছে? এবং জি ভাই। তার সাথে, জি, যারা ইউটিউবে দেখবেন এবং যারা এখনো পর্যন্ত ক্লাসে আছেন সবাইকে আমি একটা লিংক প্রোভাইড করব, অবশ্যই ইউটিউবের লিংক, যেখানে লাইভ কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করতে হয় মানুষের প্রশ্নের উপর ভিত্তি করে, বা দেখা যাচ্ছে এই যে আমি আপনার কাছ থেকে বা একজনের কাছ থেকে নিলাম না যে জাস্টিস লিগ, আপনারা কেউ একজন একটা টপিক বলেন, বলে এভাবে নিলাম না, তো একই ভাবে একই সিস্টেমে ওনারা হচ্ছে গিয়ে যেভাবে আসলে হচ্ছে ই করে বা মানুষের কাছ নেই যে আমার এই টাইপের বিজনেস বা এই টাইপের টপিক, এই টপিকের উপরে আসলে ভালো যে কিওয়ার্ড গুলো আছে ওই টাইপের কিওয়ার্ড গুলো আমাকে একটু সিলেক্ট করে দেন, ঠিক আছে? এটা লাইভ, টোটালি আপনাকে লাইভ দেখাইছে, ওইখানে মানুষের প্রশ্ন নিছে, প্রশ্নের উত্তর দিছে, কেন এটা নিছে, কেন এটা নেওয়া যাবে না, কোন কোন দিক খেয়াল নিছে, কোন কোন দিক খেয়াল করা যাবে না, এই ব্যাপারটা, এই স্ট্র্যাটেজিটা আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। হয়তোবা ওইটা প্রায় 2 ঘন্টা সময় ধরে করছে, বেশ কয়েকটা টপিকের উপরে করছে, ওইটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে, খুব বেশি বেনিফিশিয়াল হবে। আমি আপনাদেরকে আসলে ওই যে বললাম না যে আমি যতবারই উদাহরণ দিই না কেন, যতবারই সার্চ করে দেখাই না কেন, প্রথম প্রথম মনে হবে মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট আপনি যদি লাইভ টোটালি দেখেন, কারণ আমার কাছে তো একদম প্রিমিয়াম টুলস নাই যে আমি আপনাকে টোটালি লিংক দেখাই দিব, ঠিক আছে? সো আমার কথা যেগুলো আপনারা শুনছেন বা যেগুলো বুঝছেন বা যেগুলো জানছেন সেইগুলোর উপরে ভিত্তি করে বা সেইগুলো একটু মাথায় রেখে ওইটার সাথে একটু মিলাবেন, আসলে ওইটার সাথে মিল আছে কিনা, এবং লাইভ উনি যেগুলা করতেছে ওইগুলো একটু ফলো করবেন, ওইগুলো একটু দেখবেন, আপনাদের ওই স্ট্র্যাটেজি মেক করতে বা পরবর্তীতে কিওয়ার্ড সিলেক্ট করতে খুবই বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? ওই লিংকটা আমি আপনাদের সবাইকে দিয়ে দেব। সো ক্লাস আজকে আর আহ না,
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে। ও কালকে তো নাই, কালকে শুক্রবার। আমরা শনিবারে আবার দেখা করব, যেহেতু আমরা গত একদিন হচ্ছে যে ক্লাস করতে পারিনি ইলেকট্রিসিটির জন্য। তো চেষ্টা করব যে যেন আপনাদের আরো কিছু প্রশ্ন আমরা নিতে পারি এবং উত্তর দিতে পারি, এবং তার সাথে আমরা ওয়েবসাইটের হচ্ছে যে পেজ গুলো আছে ওই পেজ গুলা যেখানে শেষ করছিলাম যে পোস্ট করা পর্যন্ত আরো অ্যাডভান্স যেগুলো আছে ওইগুলা নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত জি ওই যে শনিবারে অর্ধেক সেশন আমরা এরকম করব, বাকি অর্ধেক সেশন একটা টপিকের অ্যাডভান্স করব। হ্যাঁ, একটা টপিকের আমাদের বেসিক করা আছে আর কি, সেটারই অ্যাডভান্স করবো, আমি বলে দিব, ঠিক আছে? সমস্যা নেই, কিউএনও হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।